আজকের হায়ার স্টাডি রোড টু তুর্কি প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে ফেসবুক পেজ রকমারি শিক্ষা থেকে। এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ জাকির হোসেন, ডক্টরাল রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নিগদে উমর খালিদেমির ইউনিভার্সিটি, নিগদে, তুর্কি। আসুন তাহলে আমাদের সম্মানিত অতিথির সঙ্গে পরিচয় হওয়া যায়। জাকির হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ, আপনি শুনতে ভালো পাচ্ছেন আছেন? আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। জাকির হোসেন ভাই, আপনার দিনকাল কেমন যাচ্ছে এই করোনাকালীন পরিস্থিতিতে? আলহামদুলিল্লাহ, করোনা পরবর্তীতে অল্টার্ড ওয়ার্ল্ডে সবাই যেমন যাচ্ছে, আমিও আলহামদুলিল্লাহ যে আচ্ছা আচ্ছা। অবস্থায় থাকা। তো আপনার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে আপনাকে পেয়েছি, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ফরহাদ, আমাকে সংযুক্ত করার জন্য, সম্মানিত দর্শক শ্রোতাদের সাথে মত বিনিময় করার যে একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে আমাকে সংযুক্ত করেছেন, এর জন্য আপনার শুকরিয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করছি যিনি সুস্থভাবে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা জাকির ভাই, প্রথমত আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে হায়ার স্টাডির জন্য আসলে তুর্কি কেন? আচ্ছা ফরহাদ, জাস্ট এ মিনিট, আই উইল কাম টু ইউ। সো হ্যাভ ইউ শেয়ার্ড ইট? হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন, আপনি আপনার পেজে শেয়ার করতে পারেন। বাট আই কান্ট সি অন ইউর পেজ। ইজ দেয়ার এনি টেকনিক্যাল প্রবলেম? আচ্ছা জাকির ভাই, দেখছি বিষয়টা অলরেডি তো আমরা লাইভে আছি, লাইভ চলছে। আমরা বিষয়টা, আচ্ছা আমরা একটু দেখছি, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো বা কোনো কারণে আমাদের পেজে শো করছে না, সেটা দেখছি। Okay, so if the problem is going to be fixed, then let me know. Okay? জাকির ভাই, আমি দেখতে পাচ্ছি আমরা লাইভে আছি, আপনি শেয়ার করতে পারেন। আপনার পেজে আছে? জি, পেজে আছে, রকমারি শিক্ষা পেজে আছে, নিচের দিকে আসেন। Where it is? নিচের দিকে? জি, আপনি দেখতে পাবেন লাইভ সেশনে, ভিডিওতে দেখেন লাইভ লেখা আছে, আপনি সেখানেই পাবেন এটা আমার পেজে। Somehow I can't see. জাকির ভাই, আমি শেয়ার করছি, আপনি ওখান থেকে শেয়ার করতে পারেন। আমি আমার Okay. পেজে শেয়ার করে দিচ্ছি, আমার টাইমলাইনে, আপনি সেখান থেকে করতে পারবেন। Okay. So let's start. Yes, Farhad. So আমি শেয়ার করেছি, আপনি এখনই হয়তো বা শেয়ার করতে পারবেন, একটু সময় নিতে পারেন, সমস্যা নেই, আপনি শেয়ার করেন। জাস্ট এ মিনিট। আপনি আপনার পেজে শেয়ার করেছেন? জি, আমার আমার প্রোফাইল থেকে আমি শেয়ার করেছি, ফরহাদ আলম, সেখানে আপনি পাবেন। Yes, I think. No, it's 4 hours before you shared it. জাস্ট নাও এইমাত্র শেয়ার করলাম, আমি দেখতে পাচ্ছি আমার আমার যেটা টাইমলাইন সেটাতে। আচ্ছা। ও আপনার আইডিতে? জি জি জি। ওকে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা জাকির ভাই, সমস্যা নেই, আমরা আমাদের আলোচনায় যাই, আপনি যেটা শেয়ার করতে পারবেন, হয়তো বা কোনো এক থাকে। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে হোয়াই টার্কি, ইজন্ট ইট? ওকে, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে বেসিক্যালি আমি কথা বলবো তুরস্কের হায়ার এডুকেশনের আদ্যোপান্ত আমরা এখানে বলার চেষ্টা করব। ফরহাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন।
ওকে, সো প্রথমে যে প্রশ্নটি আসে সেটি স্বাভাবিকভাবে সেটা হলো যে হোয়াই টার্কি ক্যান বি ইউর সেকেন্ড হোম ফর হায়ার এডুকেশন। আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় তুর্কিকে কেন আমাদের উচ্চশিক্ষার একটি দিগন্ত হিসেবে আমরা চিন্তা করব, সেই দিকে যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা কথা বলি, তাহলে আমরা জানি যে জিওগ্রাফিক্যালি তার্কি একটি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আছে, এবং তার্কি এমন একটি কান্ট্রি যেখান থেকে আপনি ইউরেশিয়ার একটা ফ্লেভার পেতে পারেন, অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার কম্বাইন্ড একটা কালচারের ফ্লেভার আপনি তার্কিতে পেতে পারেন, যা আপনাকে আপনি যদি ইউরোপিয়ান অরিজিন এশিয়ান অরিজিন হন লাইক বাংলাদেশ, তাহলে কিন্তু আপনি টার্কি থেকে ইউরোপ এবং এশিয়ার উভয় ধরনের সেটি কালচার, এডুকেশন বা আদার্স যে ট্রেন্ডগুলো মানুষের জীবনকে কন্ট্রোল করে, এই সমস্ত বিষয়গুলো আপনার এখান থেকে পেতে পারেন। তারপরে যে আরেকটি বিষয় সেটি হলো, হ্যালো ফরহাদ, শুনতে পাচ্ছি, স্লাইডগুলো শেয়ার হচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছি এবং আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। ওকে, সো টার্কি এমন একটি, আমি যেটি বলছিলাম যে টার্কি আপনাকে ইউরোপ এবং এশিয়ার উভয় কালচার, এডুকেশন এবং আদার্স যে বিষয় আছে সেগুলো আপনাকে অ্যাট এ গ্লান্স আপনি টার্কি থেকে পেতে পারেন। তারপরে আপনি জানেন যে জিওগ্রাফিক্যালি এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে টার্কি একটি গুরুত্বপূর্ণ জনপদ, যেটি আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইস্তাম্বুল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং ভৌগোলিকভাবে ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর থেকে শুরু করে এই যে এবং তুর্কির আপনার গ্লোবালি টুরিস্টিক অ্যাট্রাকশনের দিক থেকে তুর্কি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জনপদ। এবং আপনি অতীতের দিকে যদি আমরা যাই, তাহলে ওসমানী সাম্রাজ্য থেকে শুরু করে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে টার্কি কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। এই দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর উম্মার ইউনিটির ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো চিন্তা করেন এবং সারা দুনিয়াতে মুসলমানদের উত্থান পতনের বিষয়গুলো এবং সারা পৃথিবীতে মুসলমানদের ডোমিনেন্সির বিষয়গুলো যারা সবসময় খেয়াল রাখেন, তারা কিন্তু টার্কিকে তাদের টপমোস্ট চয়েসে রাখেন হারামাইন শরীফের পরেই। তারপরে টার্কি তার উত্থান পতনের ধারাবাহিকতায় এখানে তাদের যে একাডেমিক যে স্ট্রাকচার তারা ডেভেলপ করেছে, এটি কিন্তু খুবই প্রশংসার দাবিদার, এবং তাদের যে এডুকেশনাল কারিকুলাম তারা ডেভেলপ করেছে, এটি কিন্তু খুবই ওয়ার্ল্ড ক্লাস মানের। সুতরাং আপনি টার্কি থেকে কিন্তু গ্লোবাল মানের এডুকেশন আপনি এখান থেকে পেতে পারেন। তারপরে গ্লোবাল হাব ফর ফরেন স্টুডেন্ট উইথ মেরিট অপরচুনিটিস, আপনি টার্কিতে প্রতি বছর টার্কি কিন্তু এশিয়া, ইউরোপ এবং আফ্রিকান কান্ট্রিগুলো থেকে প্রায় 5,000 স্টুডেন্ট কিন্তু তারা এখানে নিয়ে আসে, যার ফলশ্রুতিতে টার্কি কিন্তু গ্লোবাল স্টুডেন্টের একটা হাবে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে আপনি ওয়ার্ল্ড ক্লাস মানের এডুকেশনের পাশাপাশি আপনি কিন্তু এখানে গ্লোবাল একটা ফেভার পাবেন, যেখানে বাংলাদেশ থেকে আপনি যেটা পাবেন না বা অন্য কোনো দেশে পেতে পারেন। কিন্তু আরেকটা মজার ব্যাপার হলো, এখানে মুসলিম, নন মুসলিম সকল প্রকার স্টুডেন্ট কিন্তু টার্কি এখানে নিয়ে আসছে। সুতরাং আপনি এখানে টার্কিতে ফরেন স্টুডেন্টের একটা কম্বিনেশন পাবেন, ফরেন কালচার এবং এডুকেশনের একটা ফ্লেভার এখানে পাবেন। আমি আগেই যেটি উল্লেখ করেছি সেটা হলো যে ন্যাচারাল বিউটির দিক থেকে টার্কি, আমি আগেই বলেছি যে টার্কি তার ন্যাচারাল বিউটির জন্য কিন্তু টুরিস্টিক অ্যাট্রাকশনের একটা পয়েন্ট, যেখানে কিন্তু গ্লোবাল এনভায়রনমেন্ট থেকে এখানে মানুষ আসে টার্কির ন্যাচারাল বিউটিকে অবজার্ভ করার জন্য। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে যখন আমরা দেশের বাইরে পড়তে আসি, তখন আমরা সবসময় এখানে লিভিং কস্ট কেমন হবে, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার পক্ষে এটা কি বেয়ার করা সম্ভব কিনা, এই সমস্ত বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায়। তো সেই দিক থেকে কিন্তু টার্কি অন্যান্য, যেখানে আমি আগেই বলেছি যে টার্কিতে এখানে আপনি এশিয়া ইউরোপের ফ্লেভার পাচ্ছেন, ইউরোপিয়ান মানের এডুকেশন পাচ্ছেন, সেই জায়গায় কিন্তু লিভিং কস্টের দিক থেকে টার্কি আপনার জন্য একটা ফেভারেবল একটা প্লেস হতে পারে, যেখানে আপনি অল্প খরচে, অনেক ক্ষেত্রে আমি এরকম বলে থাকি যে আমাদের দেশের স্টুডেন্টরা রাজধানীতে এসে এখানে
যে পরিমাণ খরচ করে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির গুলোর ক্ষেত্রে, তার্কি কিন্তু অনেক কম খরচে এখানে পড়াশোনা করা সম্ভব। আমি আগামী কামিং স্লাইডগুলোতে এ বিষয়ে আরো কথা বলবো। আরেকটা বিষয় হলো স্ট্রং কমান্ড অন গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। আপনি জানেন যে তার্কি গ্লোবালি উত্থান পতদিনের মধ্য দিয়ে আসতেছে, কিন্তু আগামী দিনে রাইজিং পয়েন্ট হবে তার্কি, এবং রাইজিং পাওয়ার হবে তার্কি, সেটি পলিটিক্যাল এবং ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। সেই দিক থেকে তার্কি কিন্তু একটা স্টুডেন্টকে একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করার জন্য সবসময় অ্যাট্রাক্ট করে থাকে। অ্যান্ড আনাদার থিংস ইজ কম্বিনেশন অফ গ্লোবাল ইনস্টিটিউট। আমি আগেই বলেছি যে তার্কি যেহেতু ইউরোপের পার্ট হওয়া এবং ইউরোপ ঘেঁষা হওয়ার কারণে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের বাইলেটারাল চুক্তি রয়েছে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি সেই ইউনিভার্সিটির প্রায় 27টার মতো ইউনিভার্সিটি, ফরেন 27টা ইউনিভার্সিটির সাথে তাদের বাইলেটারাল চুক্তি আছে, যার মধ্যে দিয়ে তারা তাদের নিজস্ব স্টুডেন্টকে সবসময় এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিভিন্ন প্রজেক্ট অ্যাক্টিভিটিতে সবসময় পাঠিয়ে থাকে। ফরাদ, শোনা যাচ্ছে? জি ডাক্তার ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। এরপরে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানার আছে যে তুরস্কের শিক্ষা ব্যবস্থাটা কিরকম? শিক্ষা ব্যবস্থা বলতে আপনি কোনটা মিন করছেন? যে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের যেরকম শিক্ষা ব্যবস্থা আছে, আমরা এসএসসি দিই, তারপর এইচএসসি, এরকম আমাদের লেভেল গুলো, তারপর হলো আমাদের যেটা হলো আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, ওকে ওদের ওকে, আই গট ইট। ইন্টারন্যাশনালি আমাদের কি একই রকম? ওকে, এইখানে আপনার মোরাললেস স্ট্রাকচারটা বাংলাদেশের মতোই মোরাললেস। এখানে আমাদের যেমন শুধুমাত্র কান্ট্রি, তাদের ল্যাঙ্গুয়েজগত বিষয়ের দিক থেকে তারা হয়তো নামটাকে আলাদা করছে, যেমন তারা স্কুলকে লিসে বলে। তো এইরকম তাদের নামগুলো আলাদা আছে, বাট আমাদের স্ট্রাকচারগুলো, যেমন একটা স্টুডেন্ট প্রাইমারি এডুকেশন শেষ করে ইয়াতে আসে, হাই স্কুলে আসে, তারপরে কলেজ লেভেল শেষ করে ইউনিভার্সিটির দিকে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু মোরাললেস সেম, এখানে খুব বেশি ডিফারেন্স নেই। জি ফরহাদ, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হয়তো টেকনিক্যাল প্রবলেম মাঝে মধ্যে হচ্ছে, নেটের সমস্যার কারণে এটা হতে পারে। জি জাকির ভাই, আপনি আপনার আলোচনা কন্টিনিউ করতে থাকেন, আমরা শুনতে পাচ্ছি। ওকে, সো যখন হায়ার এডুকেশন ইন তার্কি নিয়ে কথা বলতে যাব, তখনই স্বাভাবিকভাবে কমন একটা প্রশ্ন আসে যে তার্কিতে হায়ার এডুকেশন কন্টিনিউ করার জন্য কিভাবে এখানে অ্যাক্সেস করা যায়, কিভাবে যাওয়া যায়, কোন ধরনের স্কলারশিপ আছে। এটা একটা বেসিক কোশ্চেন যেটা সবাই করে থাকে। আমার মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। ফরাদ, হ্যালো হ্যালো, ফরাদ আমাকে শুনতে পাচ্ছেন? ভাই, ফরাদ আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝখানে একটু সমস্যা হয়েছিল, এখন শুনতে পাচ্ছি। জি ফরহাদ, যদি শুনতে পান তাহলে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি যে বিষয়টি এখন বলবো সেটি হলো যে আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, আমি এখানে বলেছি যে গেটওয়েজ টু টার্কিশ হায়ার এডুকেশন। তার মানে হলো বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তুর্কিতে হায়ার এডুকেশনের জন্য আসতে হলে যে যে ওয়ে হয়ে আসতে হবে, যে ভায়া যে মিডিয়া, মানে যে অথরিটির মাধ্যমে আসতে হবে, সেইখানে সেগুলো আমি আমার বর্তমান স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুলে ধরেছি। প্রথমেই তার্কিতে সবচেয়ে প্রেস্টিজিয়াস এবং কম্পিটিটিভ একটা স্কলারশিপ হলো তুর্কি বুর্সলারি। তুর্কি বুর্সলারি মানে বুর্স মানে স্কলারশিপ, বুর্সলারি মানে স্কলারশিপ। তো সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে রিক্রুট করা হয় হলো দেশে তার্কির বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট বা রিসার্চ ইনস্টিটিউট বা বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে প্রায় 5,000 স্টুডেন্ট তারা প্রতি বছর এখানে নিয়ে আসে, এবং এটি সর্বোচ্চ প্ল্যাটফর্ম যেখান থেকে অধিক পরিমাণ স্টুডেন্ট এখানে হায়ার এডুকেশনের জন্য আসে। তো আমি বেসিক্যালি যে কথাগুলো আজকে বলবো, তুর্কি বুর্সলারির মতো একটি কম্পিটিটিভ এবং প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ সম্পর্কে আমি বিস্তারিত কামিং স্লাইডগুলোতে বলবো। এখন ওভারভিউ বলছি। তাহলে তুর্কি বুর্সলারি, এখানে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি
ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডির জন্য স্টুডেন্ট নিয়ে আসা হয়, রিক্রুট করা হয়। দেন আরেকটা উইং হলো দিয়ানেত স্কলারশিপ। দিয়ানেত মিনস হলো আমাদের যেমন বাংলাদেশে যেমন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, ঠিক তেমনি এখানে তার্কির ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ানেত বলা হয়। এই দিয়ানেতের অধীনে ইসলামিক থিওলজির সাবজেক্টগুলোতে স্টুডেন্ট নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে তার্কি বুর্সলারিতে যেমন আমি আগে বলেছি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য স্টুডেন্ট নিয়ে আসা হয়, কিন্তু দিয়ানিত স্কলারশিপের ক্ষেত্রে ইসলামিক সাবজেক্টগুলো যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, সুতরাং ইসলামিক থিওলজির সাবজেক্টগুলোতে এখানে প্রায়োরিটি দেওয়া হয় এবং এখানে কলেজ লেভেল এবং অনার্স লেভেল নিয়ে আসা হয়। কলেজ লেভেল যেমন মনে করেন যে ক্লাস 9 থেকে 12, 9 to 12, ক্লাস 9 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং অনার্সের জন্য দিয়ানেতের ধর্মীয় সাবজেক্টগুলোতে স্কলারশিপ দেওয়া হয়। হ্যালো ফরহাদ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জাকির ভাই, আমরা শুনতে রাখতে পারবো না, আপনি আপনার আলোচনা কন্টিনিউ করেন, আমি আপনাকে নক করবো। ওকে, সো অ্যানাদার উইং হলো তুবিতাক স্কলারশিপ। তুবিতাকটা বেসিক্যালি হলো তুর্কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি। আমরা যেমন সহজে বাংলায় যেমন বলি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ঠিক তেমনি তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই স্কলারশিপটা দেওয়া হয়। এবং সাধারণত তুর্কির এই তুবিতাক স্কলারশিপটা হায়ার এডুকেশনের জন্য, রিসার্চ বেসড এডুকেশনের জন্য, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এই স্কলারশিপ বেসিক্যালি দেওয়া হয়। এটা পিএইচডি এবং পোস্টডকের জন্য এই স্কলারশিপটা বেসিক্যালি দিয়ে থাকে। তো এখানে তুবিতাক স্কলারশিপটা জন্য যেটি করতে হয় সেটি হলো যে আমি আগেই বলেছি যে এটা যেহেতু রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সায়েন্স টেকনোলজি এবং ইনোভেশনের জন্য নিবেদিত এই প্ল্যাটফর্মটি, সুতরাং তারা হাই কোয়ালিটি স্টুডেন্ট নিয়ে আসার চেষ্টা করে যাদের রিসার্চে এক্সপিরিয়েন্স আছে এবং যাদের রিসার্চ আর্টিকেল আছে। তার মানে হলো যে রিসার্চ বোঝে এমন জনশক্তি, এমন ম্যানপাওয়ার তারা সাধারণত তুবিতাকের মাধ্যমে নিয়ে আসে। এবং এটি যেটি করতে হয়, এটা এই স্কলারশিপকে অ্যাভেল করার জন্য সুপারভাইজার ম্যানেজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা অন্যান্য পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যেমন দেখি যে ইউনিভার্সিটি বেস যেমন থাকে, আবার প্রফেসরের ফান্ডিং এর মাধ্যমে স্টুডেন্ট রিক্রুট করা হয়। ঠিক তার্কিতে যদি আপনি প্রফেসর ম্যানেজার কথা বলেন, তাহলে সেক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হলো যে তার্কিতে প্রফেসরদের সরাসরি অন্যান্য দেশের মতো পর্যাপ্ত পরিমাণ প্রফেসরদের সরাসরি কিন্তু ফান্ড থাকে না। কিন্তু বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড সাবজেক্টগুলোতে এই তুবিতাক রিসার্চের জন্য ফান্ডিং করে থাকে। এক্ষেত্রে যেটি করতে হয় সেটি হলো যে আপনার ফিল্ডের সাথে ম্যাচ করে এমন কোনো সুপারভাইজারকে আপনি যদি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তুবিতাক স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তার মানে হলো যে তুবিতাক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটা ক্রাইটেরিয়া হলো যে আপনাকে সুপারভাইজার ম্যানেজ করতে হবে। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই তুবিতাকের ক্ষেত্রে প্রফেসররা যেটা করে সেটা হলো যে প্রফেসরদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে প্রফেসর কখনো যদি কোনো স্টুডেন্টকে রিক্রুট করে, তখন সেই স্টুডেন্ট এই তুবিতাক স্কলারশিপ পেতে পারে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি তুর্কি পাকিস্তান একটা বায়োলেটারাল প্রজেক্টে আমি আমার প্রফেসরের প্রজেক্টে কাজ করেছি, যার মধ্যে দিয়ে আমি তুবিতাকের স্কলার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এবং জানেন যে আল্লাহ আমাকে পাকিস্তানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তো সেখানে কিন্তু আমি তুবিতাকের এই স্কলারশিপের এই প্রজেক্টের মাধ্যমেই গিয়েছি, এবং তারা ভালো একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে, ট্রাভেল অ্যালাউন্স থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো সবগুলোই দিয়ে থাকে। তাহলে আমি যখন বলেছি তুর্কি বুর্সলারি একটা উইংস, তারপরে দিয়ানাত স্কলারশিপ একটা উইং, যদিও এটি রিলিজিয়াস সাবজেক্টগুলোর জন্য স্পেসিফাইড, বাট তুর্কি বুর্সলারি, তুবিতাক এগুলো সায়েন্স অ্যান্ড বিশেষ করে তুবিতাক এটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওরিয়েন্টেড। তাহলে একটা জিনিস খেয়াল রাখেন, তুবিতাক হলো সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড, দিয়ানাত স্কলারশিপ রিলিজিয়াস ওরিয়েন্টেড, তুর্কি বুর্সলারি কিন্তু এইটা হলো একটা কম্বাইন্ড একটা উইং, যেটা আপনার সায়েন্স, আর্টস, কমার্স সকল ফিল্ডগুলোকে কাভার করে। এবং আরেকটা বিষয় হলো বাংলাদেশের ক্ষেত্রে তারা কিন্তু সোশ্যাল সায়েন্স এবং রিলিজিয়াস সায়েন্স এই দুইটা তার্কিতে কিন্তু অফিসিয়ালি বা ইনস্টিটিউশনালি ধর্মীয় বিষয়গুলোকে তারা সায়েন্স বলে আর কি, যেমন ইসলামিক সায়েন্স এরকম মনে করে আর কি, এইভাবে বলে। তো তুর্কি বুর্সলারি যদিও এটা কম্বাইন্ড একটা প্ল্যাটফর্ম, বাট বাংলাদেশের মতো অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় যে বাংলাদেশের মতো কান্ট্রি থেকে তারা সোশ্যাল সায়েন্স এর সাবজেক্টগুলোতে বেশি, সোশ্যাল সায়েন্স এবং রিলিজিয়াস সায়েন্স এর সাবজেক্টগুলোতে বেশি স্কলারশিপ দিয়ে থাকে। আর সেলফ ফান্ডিং এর বিষয়ে একটু বলে রাখা দরকার এখনই, সেটা হলো যে
বা তার্কির ইউনিভার্সিটিগুলোতে আপনি সায়েন্স, আর্টস, কমার্স বা সোশ্যাল সায়েন্স যে কোনো ফিল্ডেই আপনি সেলফ ফান্ডিংয়ে আসতে পারেন। সেলফ ফান্ডিংয়ে আসার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি সবার মাথায় থাকে যেটি হলো খরচের ব্যাপারটা, সেটি হলো বাংলাদেশে আমি আগেই বলেছি আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানেই হলো টাকা কামাইয়ের একটা কারখানা। এবং আহ, প্রচুর পরিমাণ ঢাকার ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যদিও তা অনেক ইউনিভার্সিটি আছে যারা ওয়ার্ল্ড ক্লাস মানের, কিন্তু অ্যাজ এ হোল গড়পড়তা যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলো যত পরিমাণ টাকা এখানে প্রাইভেট ফান্ডিং এর জন্য যে পরিমাণ দিতে হয় এখানে কিন্তু অনেক কম, অনেক কম। আপনি চিন্তা করতে পারবেন না যে একটা ছেলে প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যখন সেলফ ফান্ডিং এ পড়ছে তখন বাংলাদেশের তুলনায় অনেক ফ্লেক্সিবল কন্ডিশনে কিন্তু এখানে পড়াশোনা করছে। সেটি হতে পারে লাইফ লিডিং এর ক্ষেত্রে এবং লিভিং কস্টের ক্ষেত্রে এবং ইউনিভার্সিটি টাকা টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে। যদিও ইস্তাম্বুল, আঙ্কারার, ইজমিরের মতো বড় বড় শহরগুলোতে সেই সেলফ ফান্ডিং এর ক্ষেত্রে টিউশন ফি গুলো উল্লেখ করার মতো, বাট আপনি যখন অন্যান্য ছোট শহরগুলোতে যাবেন সেটি খুবই সহনীয় মাত্রায় এবং সেটি বলা যায় যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত কম খরচে প্রাইভেট ফান্ডিং এ একটু ভিতরের ইউনিভার্সিটিগুলোতে পড়া যায়। আর যদি লিভিং কস্টের কথা বলেন তাহলে যারা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার তারা তো এখানে কি কি পায় আমি আর আগের পরের স্লাইডগুলোতে সবগুলোই বলবো, কিন্তু যেহেতু লিভিং কস্ট নিয়ে কথা বলছি সুতরাং এটা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডারদের থাকা খাওয়া যেহেতু সবই ফ্রি, কিন্তু আপনি যদি একটু ভিতরের শহরে হন তাহলে দেখা গেল যে বাংলাদেশের এমন কিছু শহর আছে যেগুলো খুবই ফ্লেক্সিবল। বাংলাদেশের 8-9 হাজার টাকাতে, যেমন মনে করেন যে 500 লিরা যদি হয় তাহলে 6 থেকে 8 হাজার টাকা হলেও লোয়ার যে শহরগুলো, তার মানে আমি লোয়ার শহর বলতে বোঝাচ্ছি রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল, তারপরে ইজমিরের মতো বড় শহরগুলো বাইরে ছোট শহরগুলোতে আপনি বাংলাদেশের 6 থেকে 8 হাজার টাকাতে থাকা খাওয়া কমপ্লিট করতে পারেন। খুবই ফ্লেক্সিবল একটা কন্ডিশন এই সমস্ত ক্ষেত্রে। আর যারা ফ্যামিলি নিয়ে থাকবেন গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হলে তারা তুর্কি বুর্সলারি অথরিটি অথবা তুবিতাক অথবা দিয়ানেত, স্পেশালি তুবিতাক এবং তুর্কি বুর্সলারি যারা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার তাদেরকে গভর্নমেন্ট বা স্কলারশিপ অথরিটি অ্যালাউন্স দিয়ে থাকে, সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকার সুযোগ আছে। সুতরাং যদি আপনি তুবিতাকে স্কলারশিপ হোল্ডার হন স্পেশালি, তাহলে আপনি ওয়াইফ বেবি সহই থাকা অসম্ভব না, থাকা বেশ কমফর্টেবলি আপনি থাকতে পারবেন। এবং তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ বা তুর্কি বুর্সলারি হোল্ডার হলেও আপনি ফ্যামিলি সহ থাকতে পারবেন। জি ফরহাদ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা বেসিক্যালি এখন কথা বলবো তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটিকে তুর্কি বুর্সলারি বলা হয়, সেটি বিষয়ে কথা বলবো। তাহলে প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো যে কোন ধরনের রিকোয়ারমেন্ট গুলো লাগে তুর্কি বুর্সলারি বা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমে একাডেমিক যে রিকোয়ারমেন্টস গুলো লাগে আপনারা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমি আগে বলেছি যে এটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ এবং খুবই কম্পিটিটিভ। তার মানে হলো যে আপনার যদি কম্পিটিটিভ কেমন এরকম বলতে চাই তাহলে 2019-20 সেশনে বাংলাদেশ থেকে প্রায় 6500-র মতো অ্যাপ্লিকেশন করেছে। এই 6500-র মধ্যে থেকে মাত্র 150 জনের মতো ভাইভাতে ডেকেছে এবং এই 150 জনের মধ্যে 50-52 জন বা নট মোর দেন 55 এখানে কিন্তু তারা নিয়েছে ফাইনালি। তার মানে বুঝতে পারছেন যে কোথায় 6500 সেখানে ভাইভায় আসলো, আউট অফ 6500 সেখানে 150-150 আসছে ভাইভাতে, তার মধ্যে থেকে 3/1 50-52 বা 55 জন আসছে ফাইনালি সিলেকশন হয়ে। তার মানে এটি খুবই কম্পিটিটিভ। আর এই কম্পিটিটিভ হওয়ার কারণেই এরা কিন্তু রিকোয়ারমেন্টটা ওইরকম হাই লেভেলের দেয়। তার মানে হলো আপনার ব্যাচেলারের জন্য 70% মার্কস ইন প্রিভিয়াস লেভেল আপনাকে থাকতে হবে। মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনি যদি 75% মার্কস না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। তারপরে এজ লিমিটেশনের ক্ষেত্রে যেটি একটা ব্যাপার সেটা হলো যে ব্যাচেলরের জন্য বিলো দেন 25 ইয়ার্স, মাস্টার্সের জন্য 30 বছরের উপরে হলে চলবে না, পিএইচডির জন্য 35 ইয়ার্স। এর এই এজ লিমিটেশন তারা তাদের সার্কুলারে বলে থাকে, অতীত সময়ে এভাবেই বলা হয়েছে। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে তুর্কি বুর্সলারি একটা ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল, সেটা হলো যে অন্যান্য কান্ট্রিতে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির একটা রিকোয়ারমেন্ট থাকে, যেমন আপনার আইএলস, টোফেল বা এই জাতীয় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সামে আপনাকে একটা স্কোর
অ্যাচিভ করে আসতে হয়। তো তার্কিতে যেহেতু আপনি এটাকে কিভাবে নিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তার্কির অনেক ইউনিভার্সিটি, মোস্ট অফ ইউনিভার্সিটি তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হলো কিন্তু তার্কিশ। তার মানে হলো যে একটা কথা আছে যে নদী মরে গেলে তার ধারা বয়। তার্কি যেহেতু গ্লোবালি লিড দেওয়া একটা কান্ট্রি এবং মুসলিম সালতানাতের যেহেতু এখানে সর্বশেষ খেলাফা ছিল, সুতরাং তারা এখনো মনে করে যে তারা ওয়ার্ল্ড লিডার এবং তারা ভবিষ্যতে কতটুকু সম্ভব অসম্ভব সেটি পরের ব্যাপার, কিন্তু তারা এখনো মনে করে যে তারা তাদের ওয়ার্ল্ডে গ্লোবালি তাদের একটা ডমিনেন্সি আছে এবং তারা ইংলিশকে যেমন গুরুত্ব দেয় না এবং মনে করতে চায় যে তারা আগামী দিনে আবারও ওয়ার্ল্ড লিডিং এ যাবে এবং তাদের ভাষাটাই ডমিনেন্সি হওয়া প্রয়োজন, এটা কিন্তু তারা মনে করে। তার তার ধারাবাহিকতায় তারা কিন্তু তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মোস্ট অফ কেজেস অধিকাংশ ইউনিভার্সিটি এখন পর্যন্ত তার্কিশে রেখেছে। আর এই কারণেই যেহেতু তার্কিশ একটা স্টুডেন্ট, একটা বাইরের দেশের স্টুডেন্ট তার্কিতে আসবে, সুতরাং তাকে অন্য যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে হচ্ছে না, সুতরাং এখানে এসে তার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হলে আপনাকে 1 বছর ফ্রি অফ কস্ট থাকা খাওয়া সহ আপনাকে 1 বছর তারা ল্যাঙ্গুয়েজ শিখাবে। আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে দিয়ে তার্কিশ ভাষায় আপনি যখন দেখাবেন যে না আমার আই এম প্রফিসিয়েন্ট এনাফ, তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনি তার্কিশ প্রফিসিয়েন্সি এক্সামে পাশ করলে তখন আপনি আপনার ডিপার্টমেন্টের নর্মাল যে একাডেমিক স্টাডি সেটি শুরু করতে পারবেন এবং আপনার রিসার্চ বেসে, যদি রিসার্চ বেস স্টাডি হয় সেখানেও আপনি রিসার্চ শুরু করতে পারবেন। তার মানে হলো যে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এর ব্যাপারটা অত বেশি কঠিন না। তার মানে হলো যদি আপনি ইংরেজিতে খুব ভালো না হন, মানে ভালো নাও হন, ইংরেজিতে আপনার ভালো প্রফিসিয়েন্সি নাও থাকে, আপনি এখানে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি স্কলারশিপও পেতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা সাধারণত মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারিটা মোটামুটি 1 মান্থ অ্যারাউন্ড সময়টা থাকে। এর মধ্যে থেকে আপনি আপনার ডকুমেন্টগুলোকে কম্পাইল করে অ্যাপ্লিকেশন করতে পারেন। জি ফরহাদ, এবার আমি আমাদের দর্শক শ্রোতাদের জন্য যে বিষয়টা বলতে চাই সেটা হলো কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় এই স্কলারশিপে। বিশেষ আমি যেহেতু কথা বলছি তার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ বা তার্কিশ বুর্সলারি নিয়ে, তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন। জি, একটা বিষয় বলে রাখি, আমাদের অনেক সম্মানিত দর্শকরা তারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন। দর্শকের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের অনুষ্ঠানের শেষে প্রশ্ন একটা পর্ব রেখেছি, সেখানে আমাদের দর্শকের প্রশ্নগুলো আমরা সম্মানিত অতিথিকে ডিসপ্লে করব, তখন তিনি তার উত্তরটি পাবেন বলে মনে করছি আর কি। আমাদের প্রোগ্রাম শেষের দিকে আমরা সেকশনটা রাখছি। জি জাকির ভাই। আচ্ছা, তো রিকোয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে যে কথাটি বলবো সেটি হলো যে আপনাকে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনাকে, ইমেল তো এখন সাধারণত সবারই থাকে। আচ্ছা, ভ্যালিড পাসপোর্ট তো বিদেশে পড়তে আসবেন, পাসপোর্ট থাকতে হবে, এটা খুব কমন কথা। কিন্তু এখন একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি, সেটা হলো যে অনেক ভাইরাই আছেন যারা 6 মাস ধরে যোগাযোগ করেন, দেশের বাইরে পড়তে আসবেন, ওনার আগ্রহের শেষ নাই, উনি সারাদিন অনেক প্রশ্ন করেন ইনবক্সে, বাট 6 মাস যোগাযোগের পরে উনি বলতেছেন যে তার পাসপোর্টই নাই। এটি খুব তিক্ত অভিজ্ঞতার কথা, এটি অপ্রত্যাশিত। সুতরাং আপনি বিদেশের বাইরে পড়তে আসবেন, এই চিন্তা করার অর্থ হলো আপনাকে প্রথম যে কাজটি করতে হবে পাসপোর্টটা এনশিওর করতে হবে। যাই হোক, তো প্রথমে আপনার ভ্যালিড ইমেল আইডি এবং রিসেন্ট ফটোগ্রাফ থাকতে হবে। ফটোগ্রাফ মানে ছবি থাকতে হবে, রিসেন্ট ছবি উইথিন 3 মান্থস। আচ্ছা, তারপরে স্ক্যান কপি অফ পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট। তার মানে হলো আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমি আগে বলেছি পাসপোর্টটা বাধ্যতামূলক, আপনি দেশ থেকে ডিপারচার করার জন্য আপনার পাসপোর্টটা বাধ্যতামূলক, বাট আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন আপনি একটা সুবিধা পেতে পারেন বাড়তি, সেটি হলো যে আপনি অ্যাপ্লিকেশন কালীন সময়ে আপনার পাসপোর্ট প্রসেসিং এ আছে, আপনি পান নাই, হয়তো পেয়ে যাবেন 2 দিন, আর অ্যাপ্লিকেশন করার জন্য 1 সপ্তাহ সময় আছে, কিন্তু আপনার পাসপোর্ট পেতে 15 দিন লাগবে। এই সমস্ত ক্ষেত্রে আপনি এনআইডি এবং বার্থ সার্টিফিকেট ইন ইংলিশ দিয়েও অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। তারপরে স্ক্যান কপি অল ডিপ্লোমা এন্ড ট্রান্সক্রিপ্ট, এখানে ডিপ্লোমা মানে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট। তারপরে রিকমেন্ডেশন লেটার লাগবে 2টা, আমি রিকমেন্ডেশন লেটার নিয়ে পরে বিস্তারিত বলবো। তো এক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার মানে হলো যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের, আপনি মনে করেন যে বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং আগামী দিনে আপনি বায়োলজিক্যাল সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্টগুলোতেই আপনার হায়ার এডুকেশন কন্টিনিউ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ফিল্ডের সাথে যায় এমন কোনো প্রফেসরের কাছ থেকে আপনাকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। রিকমেন্ডেশন লেটার যদি কি এটা আপনি খুব ভালো না জানেন, আপনি যে প্রফেসরের কাছে যাবেন সেই প্রফেসর রিকমেন্ডেশন লেটার কি জানে। তো সেক্ষেত্রে কথা হলো যে রিকমেন্ডেশন লেটার হলো যে আপনার প্রফেসর
বা আপনি যে যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে দুইজন প্রফেসরের কাছ থেকে, প্রফেসর হলে খুব ফুল প্রফেসর হলে ভালো হয়, না হলে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর হলেও যে হবে না এমনটি নয়। তার মানে হলো যে আপনার ফিল্ডের সাথে যায় সরাসরি, যদি আপনার সুপারভাইজার হয় বা আপনার ডিপার্টমেন্টের কেউ হয় যিনি আপনাকে জানেন এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার রিসার্চ পোটেনশিয়ালিটি আপনার সম্পর্কে অ্যাসেসমেন্ট করতে পারে, এমন কোনো দুইজন ব্যক্তির কাছ থেকে আপনি লেটার অফ রিকমেন্ডেশন বা রিকমেন্ডেশন লেটার নেবেন, যেটি স্ক্যান করে আপনাকে অ্যাপ্লিকেশনের যে সাইট আছে সেই সাইটে আপনাকে সাবমিট করতে হবে। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখা দরকার, সেটি হলো যে রিকমেন্ডেশন লেটার আপনি যখন নেবেন, নেয়ার পরে আপনি যখন স্ক্যান করে ই করতে যাবেন, আপলোড করতে যাবেন, তাড়াহুড়ার কোনো কারণ নেই। কারণ হলো যে আপনি ভ্যালিড ইমেল আইডি দিয়ে যখন আপনার তুর্কি বুসলারি যে ওয়েবসাইট সেখানে যখন রেজিস্ট্রেশন করবেন, এই 1 মাস যে বললাম যে মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি যে অ্যাপ্লিকেশন পিরিয়ড, এই পিরিয়ডের সময় এই উইথিন দিস টাইম ফ্রেম আপনি যখন ইচ্ছা আপনি সেখানে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার ফাইনাল সাবমিশনের আগে অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন, রিশেপ করতে পারবেন। সুতরাং আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করেছেন, সুতরাং আপনার এটা আপনি যখন যেদিন এই যে উইথিন টাইম ফ্রেম আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত মানে অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু করার পর্যন্ত আপনি কিন্তু আপনার তথ্যগুলোকে হালনাগাদ করতে পারেন এবং আপনি এই ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। আচ্ছা, আরেকটা 5 নম্বর যে ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো লেটার অফ ইন্টেন্ট। লেটার অফ ইন্টেন্ট নিয়ে আমি বিস্তারিত পরে আমার আলাদা স্লাইডে আছে, সেখানে কথা বলবো। ইনে শর্ট যেটা বলে রাখি সেটা হলো যে আপনি আপনার ইন্টেনশন কোন ফিল্ডে, আপনি কি ধরনের রিসার্চ করতে চান, কিভাবে করতে চান, আপনার মেথোডোলজি কি হবে, আপনি কি ধরনের রেজাল্ট এক্সপেক্ট করেন, কান্ট্রি পার্সপেক্টিভে সেটি বাংলাদেশ হতে পারে বা তার্কি পার্সপেক্টিভে, বিশেষ করে তার্কি পার্সপেক্টিভে আপনার রিসার্চের ভিজিবিলিটিটা কেমন, সেখান থেকে তার্কিশ নেশন কিভাবে উপকৃত হবে, গ্লোবাল কমিউনিটি কিভাবে উপকৃত হবে, এই বিষয়গুলো আপনাকে এখানে তুলে ধরতে হবে। তার মানে হলো আপনাকে একজন রিসার্চার হিসেবে আপনার পোটেনশিয়ালিটিটাকে এখানে উইথিন টাইম উইথিন ওয়ার্ড লিমিট, একটা লিমিটেড ওয়ার্ডের মধ্যে আপনাকে তুলে ধরতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস দ্য সেম থিংস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সোশ্যাল ওয়ার্কস, অ্যাওয়ার্ডস অ্যান্ড ভলেন্টিয়ারিং সার্টিফিকেট। এইখানে একটা কথা বলে রাখা দরকার, সেটি হলো যে তার কি সবসময় ক্রিয়েটিভ মানুষ চায়। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং যারা তার্কিকে তাদের ফিউচার হায়ার এডুকেশনের জন্য চিন্তা করছেন, তাদের একটা বিষয় জেনে রাখা দরকার, সেটি হলো যে তার্কি সবসময় ক্রিয়েটিভ মানুষকে চুজ করতে তারা পছন্দ করে। আমাদের সাধারণ কথায় যেটিকে বলি যে বুকিশ, মানে বইয়ের বাইরে সাধারণত যাদের নলেজ কম, এরকম শুধুমাত্র বুকিশ টাইপের স্টুডেন্ট তার্কি চয়েস করার চেয়ে ক্রিয়েটিভ মানুষ তারা চয়েস করতে চায়। তার মানে হলো যদি আপনার যে রিকোয়ারমেন্টগুলো একাডেমিক রিকোয়ারমেন্ট 70 বা 75% মার্কস থাকলো এবং আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ভালো, আপনার একাডেমিক সিজিপিএটা ভালো, এরকম হওয়ার পাশাপাশি যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে সেটি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তার মানে হলো যে আপনি কি ধরেন, আপনি মনে করেন যে ডিবেট করার আপনার ক্যাপাবিলিটি আছে, অ্যানালাইটিক কোনো কম্পিটিশনে আপনার অতীতে ভালো করার অভিজ্ঞতা আছে, আপনি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন মনে করেন যে সেটা যে কোনো কাইন্ডের সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, আপনি শীতার্থ মানুষের মধ্যে কাজ করেছেন, তারপরে আপনি ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আপনার ভালো অ্যাক্টিভিটিস আছে, আপনার কোনো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি সোশ্যাল অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করেন, অথবা আপনি আপনার একাডেমিক লেভেলে অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির স্বীকৃতি স্বরূপ কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, সার্টিফিকেট আপনার আছে, এই সবগুলোকে আপনি অ্যাডজাস্ট করবেন। তার মানে হলো যে আপনার একাডেমিক ক্রাইটেরিয়া দেখার পাশাপাশি যখন তারা আপনাকে যখন এক্সপ্লোর করবে যে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি সমাজ নিয়ে চিন্তা করেন, সমাজের অ্যাডভান্সমেন্টের জন্য আপনি কাজ করেন, আপনি শুধু বই পোকা মানুষ নয়, আপনি শুধু একাডেমিক রেজাল্ট 4 আউট অফ 4 পেয়েছেন এমন মানুষ নয়, সুতরাং সমাজের কল্যাণের জন্য আপনার রোল আছে, এরকম মানুষ যদি হয় তাহলে তার কি স্কলারশিপ অথরিটি এটাকে ভ্যালু দিয়ে থাকে।
আরেকটা বিষয়, those who have appeared in ACC but no result not published yet can apply appropriate appeared certificate. Okay, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো পরীক্ষা শেষ হয়নি, তারা আপনারা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তো যদি কিংবা দেখা গেল যে আপনার সামহাও আপনি পাস করেছেন, আপনার হাতে এইচএসসি অ্যাপিয়ার্ড সার্টিফিকেট আছে বা ফটোকপি আছে, সেগুলো তো যেহেতু আপনাকে মূল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কালীন সময় দিতে হচ্ছে না, আপনার সার্টিফিকেট মিসিং আছে, বাট আপনি আপনার এইচএসসি পাশের অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। ইন দ্য মিন টাইম আপনার কাছে ডকুমেন্ট চলে আসবে, আপনি যখন আপনাকে ভাইবার জন্য ডাকা হবে তখন আপনি ভাইবাতে সেই জিনিসগুলো যদি শো করতে পারেন, দেন ইউ আর গোয়িং টু বি ওকে। Those who have appeared in honors final year can apply with previous grade sheet. আপনি অনার্স ফাইনাল ইয়ারে আছেন, হয়তো মনে করেন যে আপনার ফাইনাল ইয়ার এক্সাম চলছে, উইথিন ওয়ান মান্থ 1 উইক আপনার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তার মানে হলো যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ হওয়ার পরে একটা সময় থাকবে অ্যাসেসমেন্টের জন্য, এই অ্যাসেসমেন্ট কালীন সময়ে আপনি আপনার ডকুমেন্টগুলো পেয়ে যেতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে ভাইবার সময় আপনি আপনার ডকুমেন্টগুলো সেখানে হাজির করবেন। হ্যালো ফরহাদ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জাকির ভাই, শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। ওকে, সো এখন আমি কথা বলবো যে ফ্যাসিলিটিস ক্যান বি অ্যাভেল ফ্রম তুর্কি বুর্সলারি। তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ হলে আপনি যে ধরনের সুবিধাগুলো পেতে পারেন, তার মধ্যে বড় বিষয় যেটা, সেটা হলো যে আপনার টোটাল টিউশন ফি মওকুফ করা হবে, আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না ইউনিভার্সিটিতে। এবং মিল অ্যান্ড অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আপনি কমপ্লিটলি থাকা খাওয়াগুলো ফ্রি পাবেন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে তার্কির যে স্ট্যান্ডার্ড, তার্কির যে কালচার, সেই কালচার অনুযায়ী আমি এখানে উল্লেখ করছি ব্রেকফাস্ট এবং ডিনার পাবেন। তার মানে হলো আপনাকে গভর্নমেন্ট হল অথবা প্রাইভেট হলে তুর্কি স্কলারশিপ অথরিটি আপনাকে একটা অ্যাসাইন করবে, সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনি সেখানে থাকবেন, খাওয়া এবং খাওয়া ফ্রি পাবেন। তো তার্কিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা হলগুলোতে দুপুরের খাবার দেয় না। আমরা যেমন ইউনিভার্সিটিতে যাই ক্লাস করার ফাঁকে গিয়ে হলে খেতে পারি, এখানে কিন্তু এই কালচারটা একেবারেই নাই। তার মানে হলো আপনি সকালে এবং রাত্রে হলে খাবার পাবেন, দুপুরের খাবারটা আপনাকে নিজ পকেট থেকে খেতে হবে। কিন্তু সেটা আপনার পকেট থেকে যাবে না, কারণ হলো যে আপনি থাকা এবং সকালের নাস্তা রাতের খাবারের পাশাপাশি আপনি মান্থলি হ্যান্ড মানি পাবেন। ব্যাচেলারের ক্ষেত্রে 800 তেলে, মাস্টার্সের ক্ষেত্রে 1100 তেলে এবং পিএইচডির ক্ষেত্রে 1600 তেলে। তেলে মেনে হলো তার্কিশ লিরা। তাহলে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি উভয় সকল ক্ষেত্রেই আপনি থাকা এবং খাওয়ার পাশাপাশি হ্যান্ড মানি পাচ্ছেন। এই হ্যান্ড মানি দিয়ে আপনার দুপুরে লাঞ্চ কতই বা খরচ হবে। যেমন আমার ইউনিভার্সিটিতে 2 লিরা 2.25, তার মানে হলো 24-25 টাকা দিয়ে, 25 বা 27 টাকা দিয়ে আপনি দুপুরের খাবার খেতে পাচ্ছেন। আচ্ছা, তারপর হাউস রেন্ট, যারা পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট, বিশেষ করে পিএইচডি স্টুডেন্ট যারা, তারা 1 বছর ল্যাঙ্গুয়েজ শিক্ষাকালীন সময়ে আপনি ডরমেটরিতে থাকতে বাধ্য, আপনাকে ডরমেটরিতে থাকতে হবে। তারপরে আপনি ডরমেটরি মানে হলো হলে থাকতে পারবেন না, কিন্তু আপনি মান্থলি আপনার এই যে পিএইচডি স্টুডেন্ট হিসেবে যদি আপনি 1600 তার্কিশ লিরা পান, 1600 তার্কিশ লিরা পান, এই তার্কিশ লিরার পাশাপাশি 550 তার্কিশ লিরা আপনি বাসা ভাড়ার জন্য পাবেন, যেটা দিয়ে আপনি ফ্যামিলি সহই বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। তারপরে 1 ইয়ার লং ফ্রি তার্কিশ কোর্স আপনি এখানে পাবেন, যেটা আপনার কোর্স শুরু করার জন্য প্রিরিকোয়েশন। তারপরে হলো আপনি যদি তার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হন, তাহলে আপনি রাউন্ড এয়ার টিকিট, মানে আপনাকে তার্কিশ অথরিটি ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, নিয়ে এসে আপনার পড়াশোনা শেষ করে আবার যখন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে আপনার হাতে একটা টিকিট ধরিয়ে দিবে, আপনি সেই টিকিট দিয়ে বাড়ি চলে যাবেন। তার মানে যাওয়া আসা রাউন্ড টিকিট ফ্রি পাচ্ছেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো যে যারা দিয়ানেত স্কলারশিপ, ধর্ম মন্ত্রণালয় স্কলারশিপ হোল্ডার হবেন, তারা এই যাওয়া আসার টিকিটটা ছাড়াও বছরে 2টা টিকিট পাবেন। আপনি যদি প্রতি বছর 2বার দেশে যেতে চান, আত্মীয় স্বজনের সাথে, ফ্যামিলির সাথে কাটাতে চান, আপনি অতিরিক্ত 2টা টিকিট পাবেন দেশে যাওয়া এবং আসার জন্য। তার মানে বছর 2বার আপনি দেশে যেতে আসতে পারেন। তার আরেকটা বিষয় হলো দিয়ানত স্কলারশিপের ক্ষেত্রে, এই যে আপনি এখানে দেখলেন যে তার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার যে সুবিধাগুলো পায়, দিয়ানের ধর্ম মন্ত্রণালয়ের স্কলারশিপ হোল্ডাররা আরেকটা জিনিস বেশি পায়, সেটা হলো যে আপনি বছরের শুরুতে
বই কেনার জন্য আপনি একটা থোক বরাদ্দ পাবেন, যেটা আপনি বই কেনার জন্য, নতুন বই কেনার জন্য পেয়ে থাকেন, যেটা গভর্নমেন্ট স্কলারশিপে দেওয়া হয় না। সেটাও আপনার বই কেনা বা আপনি ক্রিয়েটিভ কিছু কাজে ব্যয় করতে পারেন, সেভ করতে পারেন। তারপরে আরেকটা বিষয় হলো যে আপনি এখানে এই টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হওয়ার সাথে সাথেই আপনি অন্যান্য যে সুবিধাগুলো পাচ্ছেন, এর পাশাপাশি আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবেন। হেলথ ইন্স্যুরেন্সটা আপনাকে এনশিওর করা হবে। তারপরে ফ্রি অর স্পন্সর ট্রাভেল অ্যাক্রস দ্য সিটি। ওকে, সো টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হিসেবে আপনি টার্কিশ টোটাল সারা টার্কিকে এক্সপ্লোর করতে পারবেন। ন্যাচারাল বিউটি বলেন, রিলিজিয়াস ইম্পর্টেন্স বলেন, আদার্স জিনিসগুলো আপনি এখানে এক্সপ্লোর করতে পারবেন। কোন কোন শহর তার গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডারদের সম্মানে সেখানে কিন্তু সিটি অ্যাক্রস দ্য সিটি, আপনি যে সিটিতে আছেন সেই সিটিতে স্টুডেন্টদের জন্য কোনো কোনো সিটি, এটি কমন না, কোন সিটি ভেদে এটি সিটি কর্পোরেশন বা এখানে বেলেদিয়া বলে আর কি, বেলেদিয়ার বা সিটি কর্পোরেশনের স্ট্র্যাটেজির আলোকে আপনি সেই সিটিতে বিশেষ ধরনের সুবিধা পেতে পারেন। ফ্রি অফ কস্টে সিটির বাসগুলো আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা মজার ব্যাপার হলো যে আমি আগেই বলেছি, যেহেতু টার্কি গ্লোবাল ফেভার এখানে আপনি পাবেন, এবং গ্লোবাল যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড সেখানে মেনটেন করা হয় এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে। এর পাশাপাশি যেহেতু টার্কি ইউরোপের অংশ এবং ইউরোপ ঘেঁষা, সুতরাং টার্কি মোস্ট অফ সকল ইউনিভার্সিটির সাথেই ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটির এটাকে বাইলেটারাল চুক্তি আছে, যার ফলে আপনি এক্সচেঞ্জে যেতে পারেন। তার মানে হলো যারা ইংরেজিতে মোটামুটি ভালো, আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো টার্কিশরা জাতিগতভাবে ইংরেজিকে যেহেতু গুরুত্ব দেয় না, এবং তারা ইংরেজিকে খুব বেশি প্রায়োরিটিও দেয় না, সুতরাং টার্কিশরা ইংরেজিতে ভালো না এবং ইংরেজিতে গুরুত্ব দেয় না। এবং প্রফেসর লেভেলের অনেকেই আছেন যারা ইংরেজিতে ভালো প্রফেশনালি, বাট তারা ইংরেজিতে কথা বলতে ডিসকমফোর্ট ফিল করেন, বলতে চান না। এরা প্রচন্ড ন্যাশনালিস্ট এই দৃষ্টিকোণ থেকে। তো আপনি যদি টার্কিতে আসেন এবং ইংরেজিতে মোটামুটি ভালো হন, মোটামুটি একটা লেভেল আপনার থাকে, তাহলে কিন্তু আপনি একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমাদের স্টুডেন্টরা যারা অনার্স শেষ করেছেন, মাস্টার্সে পড়ছেন বা মাস্টার শেষ করেছেন, তাদের যে বেসিক আছে সেই বেসিক দিয়ে আপনি এখানে ইংরেজি এই প্রফিসিয়েন্সি এক্সামে পাস করতে পারেন, ভালো করতে পারেন, এবং ইউরোপের অনেক ইউনিভার্সিটিতে আপনি 4 মাসের একটা এয়ার টিকিট সহ আপনি যে টাকা পাবেন সেটা দিয়ে আপনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে থাকা, খাওয়া এবং এয়ারফেয়ার সহ আপনি একটা বরাদ্দ পেতে পারেন, যেটি দিয়ে আপনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে 4 মাসের জন্য একটা ভিজিটিং স্কলার বা ভিজিটিং স্টুডেন্ট হিসেবে সেখানে আপনার সেমিস্টারটি কন্টিনিউ করতে পারেন। আরেকটা বিষয় হলো যে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছে তারা অনেক সময় 1 বছর পর্যন্ত এক্সচেঞ্জ প্রোগ্রামে থাকতে পারে। তার মানে হলো যদি আপনি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন, আপনার ইংরেজি প্রফিসিয়েন্সি লেভেলটা ভালো হয়, তাহলে আপনি যেহেতু ইংরেজি আপনার টার্কিতে আসার জন্য ইংরেজিটা বাধ্যতামূলক নয়, বাট আপনার ইংরেজি লেভেলটা ভালো, তাহলে আপনি আসলেন, এসে আপনি টার্কি শিখলেন, টার্কি শিখে কোর্স শুরু করলেন। ইন দ্য মিন টাইম যেহেতু আপনার ইংরেজির লেভেলটা ভালো, সুতরাং আপনি আপনার এই ইংরেজির লেভেল দিয়ে আপনি ইরাসমাসটাকে এক্সপ্লোর করতে পারেন, যেটি দিয়ে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে 1 বছর পর্যন্ত আপনি ইউরোপের ইউনিভার্সিটিতে আপনার একাডেমিক পড়াশোনা কন্টিনিউ করতে পারেন। এখন যে বিষয়টি বলবো সেটি হলো যে টার্কি স্কলারশিপ আসলে কোন কোন সাবজেক্টে স্কলারশিপ দিয়ে থাকে। আমরা যেহেতু যে অর্গানাইজেশনের পক্ষ থেকে কথা বলতেছি, তারা বেসিক্যালি বায়োলজি ওরিয়েন্টেড সাবজেক্ট এটাকে প্রিফার করে থাকে। তো বায়োলজি ওরিয়েন্টেড সাবজেক্টগুলোর মধ্যে থেকে যারা এগ্রিকালচারাল ইকোনমি পড়েছেন, এগ্রিকালচার পড়েছেন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়েছেন, বায়োমেডিক্যাল সায়েন্স থেকে আসছেন, বায়োটেকনোলজি থেকে আসতেছেন, বোটানি, জুলজি এই সাবজেক্টগুলো থেকে আসতেছেন, তারা কিন্তু এখানে প্রিফারেন্স পেতে পারেন। পাশাপাশি আমি যেহেতু বলেছি যে টার্কি বুর্সলারি বা টার্কি গভর্নমেন্ট স্কলারশিপ একটা মাল্টিডিসিপ্লিনারি স্কলারশিপ, সুতরাং আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই এটিকে এক্সপ্লোর করতে পারেন। বিশেষ করে ডেন্টিস্ট্রি, মেডিকেল সায়েন্স থেকে যারা আসছেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফরেস্ট্রি, হর্টিকালচার, মোস্ট অফ এগুলো আমি যেগুলো বলছি এগুলো বায়োলজি ওরিয়েন্টেড। এই সাবজেক্টগুলো থেকে আপনি স্কলারশিপ পেতে পারেন। পাশাপাশি সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টগুলোতে, বিশেষ করে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, ইসলামিক স্টাডিজ,
বা এই জাতীয় সাবজেক্টগুলো পড়েছেন তাদের জন্য একটা স্কোপ আছে। আমি আগেও বলেছি যে বাংলাদেশ থেকে সায়েন্সের সাবজেক্টের চেয়ে রিলিজিয়াস ফিল্ড এবং সোশ্যাল সায়েন্স থেকে স্কলারশিপ পাওয়ার পরিমাণটাও বিগত বছরে বেশি। মানে তার মানে হলো টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি বাংলাদেশের মতো কান্ট্রি থেকে তারা সোশ্যাল সায়েন্স এবং রিলিজিয়াস ফিল্ডটাকে বেশি স্কলারশিপ দিয়ে থাকে। যদিও আমি যে ফিল্ডগুলো বলছি বা আপনারা দেখতে পাচ্ছেন, এগ্রিকালচার, বায়োলজি, মাইক্রোবায়োলজি, তার মানে হলো বায়োলজি ওরিয়েন্টেড এই সাবজেক্টগুলো থেকে আপনি স্কলারশিপ পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যদি আরো বেশি এই সম্পর্কে জানতে চান, যেহেতু এখানে সবকিছু বলা সম্ভব নয়, সুতরাং আপনারা এই লিঙ্ক থেকে, এই যে আমি যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আপনারা সার্চ করে গুগল থেকে বা স্কলারশিপ অথরিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ফার্দার আরো ইনফরমেশন পেতে পারেন। সো আরেকটা প্রশ্ন হলো যে আমি স্কলারশিপ পাইলাম, স্কলারশিপ পাওয়ার পরে টার্কিতে যাওয়ার জন্য আমাকে কত পরিমাণ টাকা খরচ করতে হবে? তো সম্মানিত দর্শক, আগামী দিনের টার্কিশ স্টুডেন্ট, আগামী দিনের টার্কিশ ইউনিভার্সিটির পার্সপেক্টিভ যারা স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে, তোমাদের জন্য যেটি বলবো সেটি হলো যে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ যেহেতু ফুল ফান্ডেড, ফুল ফ্রি স্কলারশিপ, সুতরাং এই স্কলারশিপের অধীনে তোমাকে তেমন কোনো টাকা ব্যয় করতে হবে না। 100% ফ্রি ভিসা পাবা, নো এক্সপেন্সেস রিকোয়ার্ড ইন দিস কেসেস। তারপরে অনলি মেডিকেল টেস্ট ফিস আর রিকোয়ার্ড বাই স্টুডেন্ট। তার মানে হলো যে তুমি ভিসা ফি থেকে ভিসা ফ্রি পাবা, তারপরে এয়ার ফেয়ার পাবা। তো এর পাশাপাশি সবকিছুই এখানে কাভার করবে। শুধুমাত্র মেডিকেল টেস্ট করার জন্য যে বাংলাদেশে প্রায় 5,000-এর মতো, এর নট মোর দেন দিস, এইটা ব্যয় করার মধ্যে দিয়েই তুমি টার্কিতে চলে আসতে পারো। এবং আফটার হ্যাভিং ভিসা, এয়ার টিকেট উইল বি সেন্ট টু দ্য স্টুডেন্টস বাই মেইল। তার মানে হলো যে তোমার যখন সকল প্রক্রিয়াগুলো সিলেকশনে শেষ হবে, তখন কিন্তু তোমাকে স্কলারশিপ অথরিটি টিকিট পাঠিয়ে দেবে, সেই টিকিট দিয়ে একটা নির্দিষ্ট দিনে তুমি চলে আসবা। তার মানে হলো ইটস ফ্রি। ফরহাদ শুনতে পাচ্ছেন? প্লিজ অ্যাড চার্জার, চার্জ ইজ গোইং টু ফিনিশ। ফরহাদ, হ্যালো? হ্যালো ফরহাদ, sorry for interruption, probably technical problem has occurred. Hello, I have charger but I forgot to. Hello Farhad. আমার মনে হচ্ছে আমি অ্যাড আসছি, বাট ফরহাদ ডিসকানেক্ট হয়ে গেছে। এনিওয়ে, সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি কথা বলবো হাউ মেনি স্কলারশিপস আর অ্যালোটেড ফর বাংলাদেশ। এটি বাংলাদেশ থেকে কতজনকে স্কলারশিপ দেওয়া হবে এটা স্পেসিফাইড নয়। এটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে অথরিটি স্কলারশিপ দিবে তাদের স্ট্র্যাটেজির উপরে, তাদের চিন্তা বা তাদের যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান আছে তার আলোকে এটা সংখ্যাটা নির্ধারণ হয়। তবে 2019 সালে, যেটা আমি এখানে একটা স্ট্যাটিস্টিক আপনাদের দেখাচ্ছি, আউট অফ 5,175 স্টুডেন্টস, 5,000 ফ্রম 175 কান্ট্রি, তার মানে 175 দেশ থেকে 5,000 স্টুডেন্ট তারা স্কলারশিপ দিয়েছে। তার মধ্যে 63টা ছিল বাংলাদেশ থেকে। তার মানে হলো 153 জন স্টুডেন্ট ভাই অ্যাটেন্ড করেছে, যেখানে অ্যাপ্লিকেন্ট ছিল 6,000। আমি আরো সহজ করে বলছি যে বাংলাদেশ থেকে 6,000 অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেশন করেছিল, যার মধ্যে থেকে 153 জনকে তারা ভাইবার জন্য ডেকেছে এবং তারা ফাইনালি 63 জনকে সিলেক্ট করেছে। তার মানে রেশিওটা খুব বেশি না। আবার যারা পোটেনশিয়াল অথরিটির কাছে, যারা তাদের পোটেনশিয়ালিটি কেস সামহাউ, সেটি হতে পারে ডকুমেন্ট বেস অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিসাইড দ্য একাডেমিক প্রফিসিয়েন্সি or viva,
এই সমস্ত বিষয় মিলে যারা তাদেরকে পোটেনশিয়াল হিসেবে প্রমাণ করতে পেরেছে, এমন 63 জন পোটেনশিয়াল স্টুডেন্ট বাংলাদেশ থেকে তারা অ্যাকসেপ্ট করেছে। এখন আপনি কিভাবে তার্কি গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে আপডেট থাকতে পারেন? এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বাঙালি কমিউনিটি, এখানে প্রতিনিয়ত আমাদের বাঙালি কমিউনিটির কিছু ভাই আছেন যারা বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য এখানে তারা যথেষ্ট বিনিদ্র চেষ্টা করছেন যে আমাদের আমাদের জনশক্তি সেখানে আসুক, বাঙালিরা এখানে আসুক, এখানে তার্কিতে বাঙালিরা একটা ভালো অবস্থান তৈরি করুক একাডেমিক ক্ষেত্রে। এই চিন্তা থেকে আমাদের বাঙালি কমিউনিটি একটা ফেসবুক পরিচালনা করে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেসবুকে আপনারা থাকলে এখান থেকে প্রতিনিয়ত আপডেট পেতে থাকেন। তারপরে এখানে দেখেন তুর্কি বুসলারি অথরিটির যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি আপডেট পেতে পারেন প্রতিনিয়ত। তারপরে হেল্পিং ওয়েভ অফ বাংলাদেশি ব্রাদার্স ফেসবুক পেজ, তুর্কি বুসলারি স্টুডেন্ট ফর বাংলাদেশি স্টুডেন্ট, এটাকে এখন রিনেম করা হয়েছে তুর্কি বুসলারি এন্ড ডিএনএ স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট। এই লিঙ্কে গিয়ে আপনারা সেখান থেকে আপডেট পেতে পারেন। ফরহাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন আরেকটা বিষয় যেখানে যেটি আরেকটা প্রশ্ন আমাদের কাছে বিভিন্ন সময় আসে, সেটা হলো যে ইজ দেয়ার এনি এডমিশন টেস্ট? এটি বেসিক্যালি ডিপেন্ডস অন, এটি বিভিন্ন সময় বিগত বছরগুলোতে পরীক্ষা নেয়নি, কিন্তু গত বছরে একটা এমসিকিউ টেস্ট তারা নিয়েছিল, যেটা আপনার এমসিকিউ এক্সাম ফর ফার্দার সিলেকশন আফটার প্রাইমারি অ্যাকসেপ্টেন্স। কারণ হলো যে আমি আগেই বলেছি যে বাংলাদেশ থেকে যখন 6000 স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে, সেখান থেকে স্ক্রিনিং করা এটা একটা কঠিন বিষয়। সুতরাং হাই ফ্লো অফ অ্যাপ্লিকেশনের কারণে তারা তাদের সিলেকশন ক্রাইটেরিয়ায় তারা প্রবলেম ফেস করার কারণে তারা সেখানে শর্টলিস্ট করার জন্য একটা এমসিকিউ এক্সাম নিয়েছিল। 12 ম্যাথ বেস কোশ্চেন সেখানে ছিল 30 মিনিটে, এবং সেখানে ট্রিগোনোমেট্রি, মেজারমেন্ট, সিরিজ, ফ্যাক্টরিয়াল, বাইনোমিয়াল থিওরেম, সাবজেক্টেড টু দ্য ডিসিশন অফ দ্য অথরিটি। এই যে আমি যে টপিকস বলতেছি, এই টপিকসগুলোর উপরে তারা 12টি ম্যাথ বেস কোশ্চেন 30 মিনিটের একটা এক্সাম নিয়েছিল। যদিও এটা আগামী বছরে যেটাই হবে এমনটি বলা সম্ভব নয়, এটি নির্ভর করে অথরিটির সিলেকশন ক্রাইটেরিয়া এবং তাদের স্ট্র্যাটেজির উপরে। তারপরে আরেকটা বিষয় হলো যে যখন আমি সিলেকশনে প্রাইমারি সিলেকশন পেয়েছি, তখন আমার ভাইবার ব্যাপারটা কেমন হবে? সাধারণত অ্যাপ্রক্সিমেট 2 মান্থস লেটার অফ অ্যাপ্লিকেশন পিরিয়ডের 2 মাস পরে ভাইবা বা প্রাইমারি সিলেকশনের সার্কুলেশনটা আসে। তারপরে আপনি যে সাবজেক্ট থেকে আপনার গ্রাজুয়েশন করেছেন বা যে সাবজেক্টে যে ফিল্ডের আপনি স্টুডেন্ট, সেই সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেনগুলো আপনাকে অনেক সময় করে থাকে। তারপর ডকুমেন্টস আপলোডেড নিড টু বি প্রেজেন্ট, আপনি যে অ্যাপ্লিকেশনকালীন সময় যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন তার মূল কপিগুলো আপনাকে সেখানে ভাইবার যে অথরিটি থাকবে তাদের কাছে দেখাতে হবে। ভাইবা ক্যান বি বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। ভাইবা এখন বলতে পারেন যে আমি তো বিদেশে পড়ার জন্য ভাইবা দিচ্ছি, সুতরাং আমার ভাইবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি হবে, আপনি কোন মিডিয়ামে আমি ভাইবা দিব? সেক্ষেত্রে কথা হলো যে আপনি বাংলা বা ইংলিশে উভয় ল্যাঙ্গুয়েজে আপনি ভাইবা দিতে পারেন। সেখানে বাঙালি থাকবে এবং ফরেনার থাকবে। তবে আপনি যদি মনে করেন যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ ইংলিশ ইজ কোয়াইট গুড এনাফ, ইউ ক্যান কমব্যাট ইট, দেন ইউ ক্যান প্রসিড ইন ইংলিশ। কারেন্ট গ্লোবাল পার্সপেক্টিভ যেগুলো আছে সে বিষয়ে মনে করেন, যদি আপনি ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট হন অথবা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলে ডেফিনেটলি ইটস লজিক্যাল টু আস্ক ইউ অ্যাবাউট দ্য গ্লোবাল পার্সপেক্টিভ, অনগোয়িং গ্লোবাল পার্সপেক্টিভ। তারপরে আরেকটা বিষয় হলো যে আপনি যে বিদেশে আসছেন, এই প্রশ্নটা অনেককেই করেছে বিভিন্ন সময় যে আপনি তার্কিতে পড়তে যাবেন, পড়াশোনার ব্যাপারে আপনার ফিউচার প্ল্যান কি? আপনি তার্কিকে কিভাবে আপনাকে যে তার্কি গভর্নমেন্ট স্কলারশিপ দিবে, সেখান থেকে তার্কি কিভাবে উপকৃত হতে পারে, আপনার কান্ট্রি উপকৃত কিভাবে হতে পারে, আপনার একাডেমিক ফিউচার প্ল্যান কি? এই সমস্ত বিষয়গুলো আপনাকে প্রশ্ন করাটা লজিক্যাল, এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে এই প্রশ্নগুলো করা হয়েছে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ লিভ হেয়ার। আপনি এই যে
রেড কালারের যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে আমাদের বাঙালি ভাইরা এই গ্রুপটি পরিচালনা করে। এই গ্রুপে আপনি আপনার প্রশ্নগুলো করলেই দেখবেন যে আমাদের যারা এক্সপার্ট আছে এ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা এখানে অনেক কমেন্ট করবেন। সেখান থেকে আপনি একটা কনক্লুশনে পৌঁছতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেস হলো এন্টায়ার প্রসেস ইজ অনলাইন বেস। তার মানে হলো যে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তখন আপনাকে সকল ডকুমেন্ট, কোনো পেপার বেসড ডকুমেন্ট দিতে হবে না। আপনি টোটাল কমপ্লিট করতে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন অনলাইনে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হলো তুর্কি স্কলারশিপ বা তুর্কি বুর্সলারি। এটি তুর্কি বুর্সলারি অথরিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি গেলে আপনার কিছু যদি না জানা থাকে, শুধুমাত্র তুর্কি বুর্সলারি বা তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ আর তুর্কি বুর্সলারি বা তুর্কি স্কলারশিপ লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন যে তাদের ওয়েবসাইট চলে আসছে এবং সেখানে এই আপনি অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লাই অর লগ ইনে, এখানে আপনি লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি ইংলিশ মিডিয়ামে চান, ইংলিশে, এটা নর্মালি তার্কিতে থাকবে, টিআর তার্কি। তারপরে আপনি এখানে ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারেন ইংলিশে। আমার যেটা পরামর্শ সেটি হলো যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করার আগে এই যে তুর্কি বুর্সলারি অথরিটি তাদের পার্সপেক্টিভ স্টুডেন্ট সম্পর্কে তাদের কিছু বলার আছে, এবং কারেন্ট স্টুডেন্টরা কি ধরনের ফ্যাসিলিটি পায় বা তারা কি ধরনের কিভাবে এটাকে তার্কি গভর্নমেন্ট স্কলারশিপটাকে উপভোগ করছে, তাদের কমেন্টগুলো আপনি এখানে পাবেন। তার মানে হলো যে তার্কি গভর্নমেন্ট স্কলারশিপের বিস্তারিত তথ্য আপনি এখানে পাবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ। তো আপনি কিভাবে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি এখন ইন এ ব্রিফ বলার চেষ্টা করব। সেটা হলো যে আমি আগেই বলেছি যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া টোটালটাই হলো অনলাইন বেস, এবং এখানে আপনি রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এখানে দেখেন আপনি আপনার ভ্যালিড ইমেল আইডি দিয়ে, আপনি যে ইমেল আইডিটা ভ্যালিড আপনি ইউজ করেন সেই রকম একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন, নাম যেটি সার্টিফিকেটে আছে, এই সমস্ত রিলেভেন্ট ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশন শুরু করার পর আমি আগেও বলেছি যে যেহেতু মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত 1 মান্থ লং একটা পিরিয়ড আপনি পাবেন অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করার জন্য। একবার আপনি অ্যাপ্লিকেশনে এখানে লগ ইন করে রেজিস্টার করে যখন লগ ইন করবেন, সবগুলো ইনফরমেশন সেভ থাকবে। আপনি গ্র্যাজুয়ালি আপনার ইনফরমেশনগুলো আপডেট করতে থাকবেন। তার মানে হলো আপনি আজকে অ্যাপ্লিকেশনের যতগুলো স্টেপ আপনার পক্ষে একদিনে কোনোভাবেই সম্ভব না শেষ করা। তো আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন একটা অগ্রগতি করে রাখেন, সেগুলো সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনার যখন আপনি লগ ইন করবেন, সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তারপরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে, সরি আমি বেশি আপডেট, হ্যাঁ, এখানে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাম পাশে আপনি যেহেতু রেজিস্টার করেছেন, সুতরাং আপনার ইমেল আইডি অথবা স্কলারশিপ নাম্বার, যদি আপনি বিগত সালের স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন, অথবা তেজেকে মানে তার্কি জুমুরিয়া স্কিম লিক নাম্বার, তার মানে তার্কিতে আপনার রেসিডেন্স পারমিট আছে, সেই নাম্বার দিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তারপরে আপনি পাসওয়ার্ড যেটা আপনি জানেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে এই তথ্যগুলো দেখতে পাবেন। আপনি সেম স্ক্রিন দেখতে পাবেন। সেখানে হোম পেজে গিয়ে এই যে আপনাকে বারগুলো বা বাটনগুলো দেখাবে। আপনি গ্র্যাজুয়ালি এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে থাকবেন। আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করা হলে, সেভ হলে, ডান পাশে যে সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো এটা দেখাবে। তার মানে হলো আপনার ইনফরমেশনগুলো সেভ হয়েছে। গ্র্যাজুয়ালি আপনি পার্সোনাল ইনফরমেশন দিবেন, ফ্যামিলি ইনফরমেশন সহ আদার্স যে ইনফরমেশনগুলো চাচ্ছে সবগুলো আপনি গ্র্যাজুয়ালি দিতে পারবেন। দেওয়ার পরে আপনার মাই অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্লিকেশনটা সেভ হবে। পার্সোনাল ইনফরমেশন মধ্যে আপনাকে রিসেন্ট একটা ফটোগ্রাফ দিতে হবে। রিসেন্ট ফটোগ্রাফ দিয়ে তারপরে আপনার বিস্তারিত তথ্য, পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আপনি এটি পূর্ণ করবেন। পূর্ণ করার পরে সেভ দিলে সেখানে সেভ হবে। তারপরে এখানে ফ্যামিলি ইনফরমেশন, আব্বা আম্মার নাম, তারা জীবিত আছে কিনা, তাদের ফ্যামিলি ইনকাম কত, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনার এখানে এটি পূরণ করতে হবে। এইখানে একটা জিনিস বলে রাখা দরকার এডুকেশনাল ইনফরমেশনে, সেটা হলো যে এখানে হাই স্কুল বলতে
হাই স্কুল বলতে আপনার মিড স্কুল দরকার নাই, হাই স্কুল থেকে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি হাই স্কুল থেকে শুরু করবেন। হাই স্কুল মানে কলেজ, আমরা যেটাকে কলেজ বলি, কলেজের ডকুমেন্ট সেখানে এখানে হাই স্কুলের ডকুমেন্টগুলো এখানে দিবেন। অ্যাসোসিয়েট ডিগ্রি যদি আপনার কিছু থাকে সেটা দিবেন, কিন্তু বেসিক্যালি হাই স্কুল মানে কলেজ, ব্যাচেলর ডিগ্রি মানে ইউনিভার্সিটি, আর পোস্ট গ্রাজুয়েট যেটা মাস্টার ডিগ্রি থাকে সেটা আপনি দিবেন। তারপরে দেখেন আপনার এখানে দেখেন যে একজন পূরণ করেছে, সেই জায়গা থেকে আমি এটা নিয়েছি। সেখানে আপনারা দেখতে পাবেন যে মিডিল স্কুল মানে আপনি কোথায় মিডিল স্কুল পড়েছেন সেই ইনফরমেশনটা এখানে দিয়েছেন। হাই স্কুল মানে আপনি কোন কলেজ থেকে পড়েছেন, দেখেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। হাই স্কুল মানে এখানে কিন্তু কলেজ, আগেও বলেছি। এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি দিলে তারপরে আপনার উইন্ডোটাকে আপনি দেখতে পাবেন যে এভাবে পূর্ণ হয়ে আছে। আমি আগেও বলেছি যে মান্থ লং আপনি এটাকে এডিট করতে পারবেন। এখানে যে কলমের চিহ্নটা দেখতে পাচ্ছেন বা রুলারের পেন্সিলের, এখানে ক্লিক করলে আপনার একটা এডিট অপশন আসবে। তার মানে অ্যাপ্লিকেশন সাবমিশনের একটা মানে নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত সার্টেন লেভেল পূরণ করা পর্যন্ত আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। যখন আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন আপনার সকল এক্সেসরি ইনফরমেশন দিয়ে, তারপরে আপনার চেঞ্জ করতে পারবেন না, তার আগ পর্যন্ত আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার কোন ইউনিভার্সিটি থেকে মিডিল স্কুল ইনফরমেশনে যে আপনি কোথা থেকে, কান্ট্রি, সিটি, কোন স্কুলের নাম। আপনি এখন বলতে পারেন যে আমি গ্রামের একটা স্কুল থেকে পাশ পড়েছি, সেই স্কুল থেকে তো এসএসসি মানে মিডিল স্কুল বলতে আমাদের যেটা এসএসসি আর কি, আর হাই স্কুল বলতে আমাদের কলেজ। আবারও বলছি, মিডিল স্কুল মানে আমাদের হলো এসএসসি, আর হলো মিডিল স্কুল মানে আমাদের এসএসসি, এবং হাই স্কুল মানে আমাদের কলেজ। তো মনে করেন মিড স্কুল মানে আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করছেন, ডেফিনেটলি এখানে আপনার স্কুলের নামটা থাকার কথা না, কিন্তু এখানে আপনার অপশন আছে আপনি স্কুলের নামটা সেভ করে তারপরে এখানে খুঁজে পাবেন, তখন আপনি সেভ দিবেন। আর এখানে বিষয়টা হলো যে আপনার গ্রেড টাইপটা কত। আমাদের যেমন 5 পয়েন্ট, অন্যান্য কান্ট্রি স্ট্যান্ডার্ডে বিভিন্ন ধরনের আছে। আপনি 5 গ্রেড পয়েন্টটা সিলেক্ট করবেন, তারপরে 5 গ্রেডের মধ্যে আপনি কত পেয়েছেন, আপনার গ্রেড 5 আপনি এখানে কত পেয়েছেন। যেমন মনে করেন যে এখানে আপনার যদি 5 এর মধ্যে যদি আপনার 4.50 থাকে, তাহলে আপনি এখানে 4, এখানে 50 এভাবে পূরণ করবেন। এটা আপনি করতে গেলে বুঝতে পারবেন। ডিপ্লোমা মানে এখানে সার্টিফিকেট পূরণ করবেন, ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট দিয়ে তারপরে আপনি সেভ করে ফার্দার যেতে পারেন। তারপরে একাডেমিক পেপার, যদি আপনার কোনো পেপার পাবলিকেশন থাকে, আপনার যদি থিসিস করার অভিজ্ঞতা থাকে, তাহলে থিসিসের দেখেন যে এখানে একজন পূরণ করেছে, তার যে থিসিস ছিল সে থিসিস দিয়ে উনি এখানে পূরণ করেছেন, কোন ইউনিভার্সিটি আন্ডারে করেছেন, ডিপার্টমেন্টের আন্ডারে করেছেন, ল্যাঙ্গুয়েজ কি ছিল, এই সমস্ত দিয়ে পূরণ করতে হবে। তারপরে একাডেমি আপনার কোনো পাবলিকেশন থাকলে কত সালে পাবলিকেশন হয়েছে, কোন কোন জার্নালে পাবলিশ হয়েছে, এই সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাকে পূরণ করতে হবে। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কি আছে, মাদার ল্যাঙ্গুয়েজ কি, নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ কি, সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি আছে, সেই তুর্কিশ ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কিনা, এই সমস্ত ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তার মানে হলো যে আপনি মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট, বাট অতীতে আপনার কোনো ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে, তাহলে সেটি আপনি এখানে পূরণ করবেন। যে আপনি কোন জায়গায় কোম্পানি বা ইনস্টিটিউশনের নাম যেখানে আপনি কাজ করেছেন, কত তারিখ থেকে কত কাজ করেছেন, আপনি কি হিসেবে কাজ করেছেন, বা এখন কি অবস্থায় আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা যেমন মনে করেন যে স্যাট, জিম্যাট, এলএস, জিআরই, এই জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আপনার থাকে, যেহেতু এটি বাধ্যতামূলক নয়, কিন্তু কথা হলো যে আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাবেন, আপনি একটা সাবজেক্ট, আপনার মনে করেন যে আপনি বায়োলজি থেকে আসছেন, তো আপনার একটা ইউনিভার্সিটিতে আপনার একটা সাবজেক্ট আপনার সাথে একেবারে মিলে যাচ্ছে বা আপনি খুব ভালো পড়তে পারবেন সেটি, কিন্তু দেখছেন যে সেই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার জিআরই লাগবে। তার মানে হলো যে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য জিআরইটা বাধ্যতামূলক নয়, কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে একটা ইউনিভার্সিটিতে আপনার একটা সাবজেক্ট ভালো পছন্দ হয়েছে, সেই সাবজেক্টের ইউনিভার্সিটি যে রিকোয়ারমেন্ট সেটা আপনাকে পূরণ করতে হবে। তার মানে হলো যে আপনি যদি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার জিআরই থাকলেই কেবল আপনি ওখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, তা না হলে আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে অন্য ইউনিভার্সিটি চয়েস করতে হবে যেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চাওয়া হয়নি। তার মানে হলো সেই ইউনিভার্সিটিটা আপনাকে তার কিসে পড়াবে, তাহলে আপনি সেইভাবে সিলেক্ট করবেন। তার মানে হলো যে আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সাবজেক্ট না থাকে, তাহলে আপনাকে চয়েস করতে হবে যে শুধুমাত্র আপনি
টার্কিশ যে ইউনিভার্সিটি, টার্কিশ মিডিয়ামের যে ইউনিভার্সিটি আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন, তা না হলে আপনি করতে পারবেন না। হ্যালো ফরহাদ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, জি, তো আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি যেটি বলছিলাম সেটা হলো যে সাবজেক্ট ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে আমি বিস্তারিত বিষয়টা বলবো। আমি আগেই বলেছি যে টার্কিশ গভর্নমেন্ট অথরিটি, টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি, এরা ক্রিয়েটিভ মানুষ পছন্দ করে। সুতরাং আপনার কোনো অ্যাওয়ার্ড থাকলে, কোনো প্রজেক্টে আপনি যদি কাজ করে থাকেন, আপনার যে কোনো ধরনের একটা সার্টিফিকেট আছে, যেমন মনে করেন যে আপনি ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আপনার একটা গ্রুপে আপনি কাজ করেছেন, সেখানে আপনার কাজ করার একটা সার্টিফিকেট আছে। মনে করেন আপনি স্কাউটে, স্কুল জীবনে আপনি স্কাউটে কাজ করেছেন, অথবা ভলেন্টিয়ার কোনো অর্গানাইজেশনের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতা আছেন, সেখান থেকে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কোথাও শিক্ষকতা করেছেন, আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে আপনি টিউশনি করতেন, টিউশনি তার সার্টিফিকেট পাওয়া যায় না, সুতরাং আপনি কোনো একটা ইনস্টিটিউটে আপনি শিক্ষক হিসেবে পার্ট টাইম কাজ করেছেন, সেই ইউনিভার্সিটি সেই স্কুল থেকে আপনি একটা সার্টিফিকেট নিয়েও এখানে শিক্ষকতার এক্সপিরিয়েন্স হিসেবে সাবমিট করতে পারেন। আপনার তুর্কি ভাষা জানা আছে কিনা, এর আগে তুর্কি বেরিয়েছেন কিনা, এরকম একটা তথ্য চায়, যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো তথ্য নয়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, লেটার অফ ইন্টেন্ট। আমি আগেও বলেছি যে লেটার অফ ইন্টেন্ট হলো আপনি স্কলারশিপ কতটুকু পাবেন, তার মানে হলো যে আপনি আপনার 75% মার্কস থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটি হলো রিকোয়ারমেন্ট। বাট এই রিকোয়ারমেন্টের পাশাপাশি আপনার 75% মার্কস আছে অনার্সে বা মাস্টার্সে, আপনার 75% মার্কস আছে, ইটস গুড, আপনি রিকোয়ারমেন্টটা ফিল আপ করলেন, আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হলেন। কিন্তু এর পাশাপাশি যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, সেটি যেমন আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, পাশাপাশি আপনি স্কলারশিপ কতটুকু সম্ভাবনা আছে, কি পরিমাণ পাবেন, সেটা কি আপনার এই ফিজিবিলিটি বা আপনার পোটেনশিয়ালিটাকে অ্যাসেসমেন্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লেটার অফ ইন্টেন্ট। তার মানে হলো যে আপনি আপনার যে রিসার্চ ইন্টেনশন, আপনি কি করতে চাচ্ছেন, এই কাজটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে একটা লিমিটেড ওয়ার্ডের মাধ্যমে। তাহলে আপনাকে এখানে তারা একটা সুবিধা করে দিয়েছে, সেটা হলো যে আপনার জন্য 6 থেকে 7টা কোশ্চিন তারা ডেভেলপ করেছে, 7টা কোশ্চিন ডেভেলপ করেছে। এটি বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো পাওয়ার মধ্য দিয়ে আপনাকে তারা জাজ করে ফেলবে যে হোয়াট টাইপ অফ স্টুডেন্ট ইউ আর, হোয়াট টাইপ অফ রিসার্চার ইউ আর, হোয়াট টাইপ অফ রিসার্চ পোটেনশিয়ালি ডু ইউ হ্যাভ। আপনি কোন ধরনের অ্যানালিটিক ক্যাপাবিলিটি পজেস করেন, আপনি আপনার যে প্রপোজ যে রিসার্চটা আপনি করতে চাচ্ছেন, সেই রিসার্চটাকে আপনি কিভাবে বোঝেন, আপনি রিসার্চ মেথোডোলজি বোঝেন কিনা, আপনি রিসার্চ আপনার যে রিসার্চ একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে আপনি কতটুকু আইডেন্টিফাই করেছেন, এবং এই রিসার্চ প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি কতটুকু ক্যাপাবল, এই জিনিসগুলোকে কিন্তু তারা জাজ করবে এই প্রশ্নগুলো অ্যান্সার করার মধ্যে দিয়ে। তার মানে হলো যে প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি সাবজেক্ট অফ স্টাডি কোন সাবজেক্ট পড়তে চান, দেন আপনি একটা টাইটেল নির্ধারণ করবেন যে আমি বায়োলজিতে পড়তে চাই, আমি মাইক্রোবায়োলজির স্টুডেন্ট, আমি সোশ্যাল সায়েন্সের অমুক ফিল্ডের স্টুডেন্ট, আমার সাবজেক্ট অফ স্টাডি হলো এটা, বাট আপনি বায়োলজির স্টুডেন্ট, সাপোজ মনে করেন মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। এখন আপনি সাবজেক্ট অফ স্টাডি হলো কথার কথা যে মাইক্রোবায়োলজি, কিন্তু মাইক্রোবায়োলজি তো একটা ভাস্ট ফিল্ড, আপনি কিসে কাজ করতে চান, কোন টাইটেলে কাজ করতে চান, 15টা ওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল দাঁড় করাতে হবে, যে টাইটেলটা হবে প্রিসাইজ, আন্ডারস্ট্যান্ডেবল, এবং যেটি আপনার টোটাল রিসার্চ প্রবলেম, রিসার্চ ফাইন্ডিং, রিসার্চ মেথোডোলজি, হোল আর এন্টায়ার রিসার্চটাকে আপনার এখানে রিপ্রেজেন্ট করবে। তার মানে হলো যে আপনার টাইটেলটা হতে হবে এমন ইন সাচ এ ওয়ে সো দ্যাট রিডার্স ক্যান গেজ হোয়াট ইউ আর গোয়িং টু ডু, হাউ ইউ আর গোয়িং টু ডু, হোয়াটস ইউর এক্সপেকটেশন। এই জিনিসগুলো আপনার টাইটেলে চলে আসতে হবে, যেটা উইথিন 15 ওয়ার্ডস আপনাকে তুলে ধরতে হবে। তাহলে আপনাকে কতটুকু প্রিসাইজ হতে হবে, কতটুকু কনসাস হতে হবে, এটি আপনি বুঝতে পারছেন যে 15টা ওয়ার্ডের মধ্যে দিয়ে আপনার টোটাল রিসার্চ টাইটেলটাকে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এখন রিসার্চ মিনস there's something problem in the scientific world that you are going to explore, that you are going to solve, or at least you are going to propose the probable solution. একটা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করেছেন, এবং সেটার যে ডিটারমিনাল ইফেক্টগুলো
সেটি মানুষের জীবনে, সোশ্যাল জীবনে অথবা ওয়ার্ল্ডে আছে, এটা একটা প্রবলেম, ইটস নিড টু বি অ্যাড্রেস, ইটস নিড টু বি সলভ। এটা আপনাকে অ্যানালাইসিস করে বোঝাতে হবে যে আই এম গোয়িং টু ওয়ার্ক অন দিস ফিল্ড অ্যান্ড দেয়ারস এ রিয়েলি দিস ইজ দ্য এক্সট্রিম প্রবলেম ইন সাইন্টিফিক ওয়ার্ল্ড অর সোশ্যাল ওয়ার্ল্ড অর সোশ্যাল সায়েন্স ফিল্ড। এটাকে অ্যাড্রেস করা দরকার, সলিউশন করা দরকার। এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে অ্যাটলিস্ট 75 অর হাইয়েস্ট ম্যাক্সিমাম 300 ওয়ার্ড, কমপক্ষে 75 এবং সর্বোচ্চ 300 ওয়ার্ডের মধ্যে থেকে আপনাকে আপনার এই প্রবলেম, যে প্রবলেমটা আপনি অ্যাড্রেস করতে যাচ্ছেন, সলভ করতে যাচ্ছেন, এই প্রবলেমটার ছুলছেরা বিশ্লেষণ আপনাকে করতে হবে। নাম্বার 4, what type of research methodology you are going to follow to solve your problem. আপনার এই যে প্রবলেমটা আপনি বললেন যে এটা রিয়েলি প্রবলেম, ইটস নিড টু বি অ্যাড্রেস, ইটস নিড টু বি সলভ, আদারওয়াইজ উই আর গোয়িং টু গেট দিস টাইপ অফ প্রবলেম ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, এনভায়রনমেন্টালি অর গ্লোবালি। আপনি যখন এটাকে বলছেন তখন এইটাকে আপনাকে একটা মেথোডোলজি সাজেস্ট করতে হবে যে আমি এই প্রবলেমটা সলভ করতে এই মেথডগুলো ইউজ করব, যেটি একটা বিবেচ্য বিষয় যে আপনার মেথডটা রিয়েলিস্টিক কিনা, সেটা অ্যাপ্লিকেবল কিনা। আপনি এমন একটা সলিউশন বললেন যেটা আসলে প্রয়োগ করা সম্ভব না, অথবা যেটা মনে করেন যে তার্কির পক্ষে সেটা সেই ধরনের ইনস্ট্রুমেন্ট সরবরাহ করা সম্ভব না, বা এখন পর্যন্ত তার্কি সেটা করতে পারেনি অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে তো সেটা হবে না। আপনাকে সাধ্যের মধ্যে কোন ধরনের মেথোডোলজি আপনি ইউজ করে এটা সলভ করতে পারেন, এরকম লজিস্টিক অ্যান্ড রিয়ালিস্টিক এই ধরনের রিসার্চ মেথোডোলজি আপনাকে উপস্থাপন করতে হবে। তারপরে জেনারেল স্ট্রাকচার অফ দ্য স্টাডি, আপনার স্টাডি দ্য মেইন হেডিংস গুলো কি কি হবে আপনার স্টাডির উপরে। যেমন মনে করেন যে আপনি যদি বায়োলজি বেজের স্টুডেন্ট হন, আপনি কি ধরনের কোন ধরনের কাজগুলো এই রিসার্চের মধ্যে করতে চান। আপনি কথার কথা যে আপনি একটি একটা জিন নিয়ে কাজ করবেন, যে জিনটা আপনি ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করবেন, প্লান্টে ইনসার্ট করবেন, তাহলে এখানে আপনার জিন আইসোলেশনের ব্যাপার আছে, সেটাকে ক্লোনিং এর ব্যাপার আছে, আপনার ভেক্টর ডিজাইনের ব্যাপার আছে, তারপরে সেটা ভেক্টরটা ট্রান্সফরমেশনের প্রয়োজন আছে, সেটা মলিকুলার স্ক্রিনিং এর প্রয়োজন আছে। এই যে ক্রনোলজিক্যাল ধাপগুলো, এটাকে আপনাকে খুব কনসাইসলি এন্ড খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে হবে, যাতে করে আপনার মনে হয় যে আপনি আসলে রিসার্চ বোঝেন বা আপনার রিসার্চের একটা ক্রনোলজিক্যাল স্ট্রাকচার ফলো করছে। আচ্ছা, তারপরে হলো 6 নম্বরে যে বিষয়টা হলো আপনাকে লেটার অফ ইন্টেন্টে ফুটিয়ে তুলতে হবে, সেটা হলো যে আপনি যে এই রিসার্চ করলেন, এই প্রবলেম আছে, এটাকে সলভ করা দরকার, এটা সলভ না করলে গ্লোবাল কমিউনিটি এভাবে সাফার করছে, তারপরে আমরা ইকোনমিক্যালি এভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, বা গ্লোবাল কমিউনিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা যেমন আপনি তুলে ধরবেন, সাথে সাথে একাডেমিক্যালি এটার ইনফ্লুয়েন্সটা কি, সেটি আপনার বাংলাদেশ পার্সপেক্টিভ হতে পারে, তার্কি পার্সপেক্টিভ হতে পারে, এটা কি ধরনের একাডেমিক কন্ট্রিবিউশন রাখতে পারে ইন ফিউচার ফর দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড অর সোশিওলজিক্যাল ওয়ার্ল্ড অর এটসেট্রা হুইচ ফিল্ড ফ্রম ইউ আর ফ্রম, এটাকে আপনাকে উপস্থাপন করতে হবে। তারপরে হলো লিটারেচার রিভিউ আপনাকে করতে হবে। আপনার কাজের যে যৌক্তিকতা আছে এটি নির্ধারণ করার জন্য লিটারেচার রিভিউটা খুব ইম্পর্টেন্ট। তার মানে হলো যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, অতীতে এই ফিল্ডে কোনো কাজ হয়েছে কিনা, যে কাজ হয়েছে সেটি এনাফ কিনা। আপনি যদি বলতে চান যে আমার যদি আমরা এগ্রিকালচারের কথা বলি, যে আমরা এরকম একটা ক্রপ ইন্ট্রোডিউস করতে চাই, যে ক্রপটি বাংলাদেশের প্রভার্টি এন্ড হাঙ্গার রিডাকশনের জন্য কাজ করবে। এখন দেখা গেল যে এই কাজটা অলরেডি হয়েছে সেভারাল টাইমস, এবং এই প্রবলেমটা তেমন কোনো গুরুত্বপূর্ণ একটা প্রবলেম না। যদি দেখা গেল যে আপনি যে কাজটা প্রপোজ করতেছেন সে কাজটা অলরেডি হয়েছে এবং একটা অপটিমাম লেভেল পর্যন্ত গেছে, তাহলে কিন্তু সেটি খুব গুরুত্বের দাবি রাখে না। বাট আপনি যে কাজটা করতে চাচ্ছেন, আপনি রিভিউ অফ লিটারেচার থেকে বোঝালেন যে টু ডেট how much work already done, it's not sufficient enough, and although there are several work has been conducted, research has been conducted, but their findings was their achievement was not good enough. যে এই কাজটা অতীতে হয়েছে, তাই এই ধরনের এত পর্যন্ত এই পরিমাণ পর্যন্ত অ্যাচিভমেন্ট হয়েছে, বাট ইটস নট আপ টু দ্য মার্ক। দেশের মানুষের প্রয়োজনে, সায়েন্টিফিক ওয়ার্ল্ডের প্রয়োজনে, এবং মানুষের, আমি যেহেতু বলেছি যে আপনি যদি পভার্টি অ্যালিভিয়েশন বা ফুড সিকিউরিটি এনশিওর করতে চান,
তাহলে আপনি অতীতের রেজাল্ট থেকে বলবেন, কনক্লুশন করবেন যে অতীতে এই ধরনের রেজাল্ট হয়েছে, অ্যাক্টিভিটিস, রিসার্চ অ্যাক্টিভিটিস হয়েছে, এত পরিমাণ ফাইন্ড অ্যাচিভমেন্ট ছিল, বাট অ্যাকর্ডিং টু বাংলাদেশ কান্ট্রি পার্সপেক্টিভ এটি প্রত্যাশিত মানের নয়, এটি আরো বেশি ফার্দার রিসার্চ হওয়া প্রয়োজন। এবং আমরা যে স্ট্র্যাটেজিটা প্রপোজ করছি, এই স্ট্র্যাটেজি আমাদের এই এক্সিস্টিং প্রবলেমটাকে সলভ করতে পারে। সুতরাং আপনি একটা আপনার ফিল্ডের যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবেন, এবং এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার মধ্য দিয়ে আপনি একটা সলিউশনে, কনক্লুশনে যাবেন যে আমরা আমাদের যে স্ট্র্যাটেজি আমরা এখানে প্রপোজ করছি সেই স্ট্র্যাটেজি ইজ কোয়াইট গুড এনাফ টু সলভ দ্য এক্সিস্টিং প্রবলেম। এইটা হলো রিভিউ অফ লিটারেচারের বিষয়, যেটি আপনি অ্যানালাইসিস করে আপনার প্রপোজ রিসার্চের যৌক্তিকতা তুলে ধরবেন। এখন কথা হলো যে আপনি এই সমস্ত ইনফরমেশনগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেই ইনফরমেশনগুলো দিলেন, দেওয়ার পরে আপনাকে এখন আপনার যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন, আপনার মিড স্কুল মানে হাই স্কুল মানে এসএসসি লেভেল, তারপরে হলো এসএসসি এইচএসসি মানে কলেজ হলো এসএসসি এইচএসসি বাই আপনার অনার্স মাস্টার্স, দ্যাট মিনস দ্য ফিল্ড ইউ আর ফ্রম। আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন, এই সাবমিট করার আলোকে আপনাকে ইউনিভার্সিটি কিছু সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় আপনাকে সাজেস্ট করবে। এই সাজেস্ট ইউনিভার্সিটির মধ্যে থেকে 12টা ইউনিভার্সিটি আপনাকে চয়েস করতে হবে। আপনি 12টা ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। এখন বলবেন যে তুর্কিতে তো শত ইউনিভার্সিটি, আমি কোন 12টা সিলেক্ট করব? এই তো কথা। তো আপনি যদি মনে করেন যে আপনি স্ট্যাটিস্টিকের স্টুডেন্ট, আপনি যখন বলেছেন আপনার অনার্স এবং মাস্টার্স লেভেলে আপনি যখন পূরণ করেছেন যে আপনি স্ট্যাটিস্টিকের স্টুডেন্ট, এইটি পূরণ করার পরে আপনাকে অটোমেটিক সেই ইউনিভার্সিটিগুলোই দেখাবে যে ইউনিভার্সিটিগুলোতে স্ট্যাটিস্টিক্স আছে, যে ইউনিভার্সিটিগুলোতে স্ট্যাটিস্টিক ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট আছে, ডিরেক্ট অর ইনডিরেক্ট, অথবা আপনি যে ইউনিভার্সিটিগুলোতে আপনি স্ট্যাটিস্টিকের জ্ঞানের আলোকে কাজ করতে পারেন, এই জাতীয় ইউনিভার্সিটিগুলোই আপনাকে সাজেস্ট করা হবে অনলাইনে অটোমেটিক্যালি। এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে আপনাকে 12টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এই ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো যে ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, আপনার যদি ইন্টেনশন থাকে যে আমি ইংলিশতে ভালো, কিন্তু তার্কিতে আমি আসলে আমাকে তার্কিশ ভাষা শিখিয়ে তার্কিশ ভাষায় পড়ানো হবে, তাহলে আমার যেহেতু জিআরই আছে, তাহলে আমি ওই ইউনিভার্সিটিগুলোই সিলেক্ট করবো যেইগুলো থেকে আমি জিআরই দিয়ে রিক্রুটমেন্ট পেতে, অ্যাডমিশন পেতে পারি। তাহলে আমি যেহেতু জিআরই চাচ্ছি মানে ওখানে ইংরেজিতে পড়ার একটা সম্ভাবনা আছে, সুযোগ আছে। সুতরাং আপনি ক্রিটিক্যালি একটু চালাকি করে সেই ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করবেন, তাহলে আপনি তার্কিশ ভাষায় পড়াশোনা রিসার্চ বা স্টাডি করতে হবে না। বা দেখা গেল যে সেই ইউনিভার্সিটি জিআরই চাচ্ছে মানে 30% বা 50% পর্যন্ত ইংলিশ আছে। আর যদি দেখা গেল যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই, আপনি ফ্রেশ স্টুডেন্ট, তাহলে আপনি সেই ইউনিভার্সিটিগুলো চয়েস করবেন যে ইউনিভার্সিটিগুলোতে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চাচ্ছে না, শুধুমাত্র তার্কিশ ভাষা দিয়ে আপনি তার্কিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে পড়তে পারবেন, তাহলে সেই ইউনিভার্সিটিগুলো আপনি চয়েস করবেন। আবার দেখা গেল সাধারণত আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির বা বড় বড় নাম করা শহরগুলো, যে ইউনিভার্সিটিগুলো নাম করা, সেই ইউনিভার্সিটিগুলোতে সাধারণত একটু অ্যাডমিশন পাওয়া টাফ হয়। যদি আপনি মিডিল টাইপের স্টুডেন্ট হন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না হয়, তাহলে আপনি সেই ইউনিভার্সিটিগুলোকে চয়েস করবেন যে ইউনিভার্সিটিগুলো আঙ্কারা বা ইস্তাম্বুলের বাইরে পেরিফেরি শহরগুলোতে, সেই ধরনের ইউনিভার্সিটিগুলো আপনি চয়েস করবেন। তাহলে আপনার সিলেকশনের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। অনেকেই অনেক ভুল করেন, যেটা দেখা গেল যে ইউনিভার্সিটি আপনার জিআরই সার্টিফিকেট নাই, আইএলটিএস টোফেলস এর সার্টিফিকেট নাই, তার কি আইএলটিএস অ্যাকসেপ্ট করে না, জিআরই সহ আদার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে সেগুলো তারা টোফেল, জিআরই, এখানে এলএস নামে একটা এক্সাম আছে, তারপরে এই জাতীয় যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে তার এগুলো তারকে অ্যাকসেপ্ট করে। এখন দেখা গেল যে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই, অথচ আপনি এমন সব ইউনিভার্সিটি সিলেক্ট করে বসে আছেন যে ইউনিভার্সিটিতে বলাই হচ্ছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার জিআরই থাকতে হবে, আপনি না জেনেও ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন, যার কারণে আপনার একাডেমিক প্রোফাইল ভালো হওয়ার কারণে আপনি সিলেকশন পাবেন না, মানে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা একেবারেই লেস, আপনি পাবেন না। সুতরাং আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড, তখন আমাদের ভাইরা সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ, যেটি আমি বলেছি,
এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকেন। আপনার যে কোনো প্রশ্নগুলো আপনি এখানে করতে পারবেন, এবং প্রতিনিয়ত যে প্রশ্নগুলো বিভিন্ন ফেসবুক ইউজাররা করে থাকেন, এখানে একটা অ্যানালাইটিক স্টাডি হয়ে যায়, সেখান থেকে আপনি ডিসিশনে পৌঁছতে পারবেন। কিভাবে ইউনিভার্সিটি সিলেকশন করবেন এই বিষয়গুলো গ্রুপে বলা হয়। আমার মনে হয় মৌলিক বিষয়গুলো ইউনিভার্সিটি সিলেকশন আমি বলেছি। Is there any scope without government scholarship? Yes, obviously. অবশ্যই আপনার যদি গভর্নমেন্ট স্কলারশিপ না হয়, কারণ হলো যে আপনি বাংলাদেশ থেকে 6,000 অ্যাপ্লিকেশন করে, সেখান থেকে 173 জন 175 জন ভাইবা ডাকে, 50 জন 52 55 জন এখানে স্কলারশিপ পায়। তার মানে তো কত পার্সেন্ট পাচ্ছে, সেটা লেস, কত লেস। সুতরাং আপনি তার কি গভর্নমেন্ট স্কলারশিপ না পাইলে আপনার তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি, অনেক ভালো ইউনিভার্সিটি আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট, যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে, ইউএস নামে একটা ম্যাথ এবং ইংলিশ বেস একটা এক্সাম নিয়ে থাকে, যেটাকে ইওস এক্সাম বলে। ইওস এক্সাম নামে গুগলে সার্চ দিলে আপনি সেখানে পাবেন, বিগত সালের কোশ্চিন পাবেন। এই ইওস এক্সাম দিয়ে আপনি 50টা বেশি ইউনিভার্সিটিতে টার্গেটে অ্যাপ্লিকেশন করতে পারেন, যারা ওই সার্টিফিকেট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিবে। এবং আপনি প্রাইভেট টার্গেট ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে অপশন আছে সেখানে যান, সেখানে বিস্তারিত লেখা আছে, সেইগুলো দেখে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশে অনেকে দেখা গেল যে জিপিএ 5 বা ভালো রেজাল্ট থাকার পরেও দেশে আমাদের লিমিটেড সিট সংখ্যার কারণে হাজার হাজার জিপিএ বোথ এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পাওয়া অনেক স্টুডেন্টই সেখানে ভালো সাবজেক্ট পাচ্ছে না, কাঙ্ক্ষিত সাবজেক্ট পাচ্ছে না। আমি এই সমস্ত ভালো স্টুডেন্টকে বলবো যে তারা আপনারা দেশের গণ্ডির মধ্যে বসে না থেকে এই ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করুন। আপনাদের স্কলারশিপ বা সেলফ ফান্ডিং অ্যাডমিশন আপনারা পেতে পারেন। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো 25%, 50%, 75%, ইভেন 100% স্কলারশিপ অফার করে থাকে, যদিও সেটি গভর্নমেন্ট স্কলারশিপের বাইরে। ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি যারা তারা একাডেমিক কর্মকাণ্ড তার কিছু গভর্নমেন্ট স্কলারশিপ অধীনে করে না, ইন্ডিভিজুয়ালি তারা একাডেমিক কোর্স রান করে, তাদের সাথে আপনি যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারেন, আপনার প্রফিসিয়েন্সি দেখাতে পারেন, তাহলে আপনি সেখানে বললাম যে 25 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ অ্যাচিভ করতে পারেন। টিউশন ফি ভ্যারি ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। আমি আগেও বলেছি যে যারা ছোট শহরগুলোতে আছেন সেখানে 300 টার্কিশ লিরা থেকে 300 টার্কিশ লিরাও টিউশন ফি আছে। আবার যেগুলো ভালো শহর, আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির, বড় শহর, নামকরা শহর, সেখানে 1500 পর্যন্ত টার্কিশ লিরা পর্যন্ত টিউশন ফি আছে। প্রাইভেট কিছু ইউনিভার্সিটি আছে তারা অনেক বেশি স্কলারশিপ, ইস্তাম্বুল, আঙ্কারা, ইজমিরে এখানে 1500 থেকে 7500 টার্কিশ লিরা পার সেমিস্টার পর্যন্ত টিউশন ফি নেয়। তবে অ্যাজ এ হোল টার্কির পেরিফেরি ইউনিভার্সিটিগুলোতে আমি আগেও বলেছি যে ঢাকায় একটা ছেলে বা মেয়ে ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার জন্য যে খরচ হয় যে খরচ হয় সেই খরচ দিয়ে টার্কিতে টিউশন ফি, থাকা, খাওয়াতেও অত পরিমাণ টাকা খরচ হয় না। এটি শুধুমাত্র না জানার কারণে দেশের বাইরে অনেকে আসতে পারেন না, শুধু প্রপার ইনফরমেশনের অভাবে। তো ফর সেলফ ফান্ডেড স্টাডি ইউ ক্যান হ্যাভ এ লুক, দ্যাটস এ ফেসবুক গ্রুপ। এখানে আমাদের কিছু ভাইরা স্বেচ্ছায় শ্রম দেন দেশের আগামী দিনের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য। সুতরাং সেই গ্রুপগুলোতে আপনারা চোখ রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো লিভিং এক্সপেন্সেস ইন টার্কি। আমি বলেছি যে মান্থলি লিভিং কস্ট নট মোর দেন ঢাকা, চিটাগাং অর বিগ সিটিজ, মোস্ট অফ কেসেস লেস দেন দোজ সিটিজ। আমি আগেও বলেছি যে ঢাকা, চিটাগাং এবং এরকম বড় যে সিটিগুলো আছে সেখানে যে পরিমাণ লিভিং এক্সপেন্স আমাদের খরচ করতে হয়, সেই লিভিং এক্সপেন্সগুলো যে পরিমাণ একটা অঙ্কে দাঁড়ায়, সেই তুলনায় আমরা যদি টার্কিতে এই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি, তাহলে এখানে অনেক কম খরচে পড়াশোনা করা সম্ভব। টার্কিতে যারা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার হন তারা তো সবগুলোই ফ্রি পান। যারা নিজ খরচে আসবেন তাদের গভর্নমেন্ট হলগুলোতে যদি আপনি স্কোপ পান, তাহলে 200-250 টার্কিশ লিরা, যেটা বাংলাদেশের 3032 বাংলাদেশি টাকা। প্রাইভেট ডরমেটরিতে গেলে বাংলাদেশের 9000 টাকায় আপনি থাকা খাওয়া কমপ্লিট করতে ফেলতে পারছেন। সুতরাং ক্যান ইউ ইমাজিন হাউ মাচ চিপ ইজ। আমরা ঢাকায় যে পরিমাণ থাকা পাওয়ার পিছনে খরচ করি, টার্কির একটু ভেতরের শহরগুলোতে থাকা খাওয়া এবং পড়াশোনা করাতে এত বেশি খরচ কোনোভাবেই হওয়া সম্ভব নয়। এই তো মোটামুটি মৌলিক ইনফরমেশনগুলো উপস্থাপন করা হয়েছে। এর বাইরে
আপনি যদি মোটিভেশন লেটার বা লেটার অফ ইন্টেন্ট সম্পর্কে যদি জানতে চান, লেটারটা কেমন, রিকমেন্ডেশন লেটারটা কেমন হবে, এর ফরম্যাটটা কিভাবে হবে, কোথা থেকে নেওয়া হবে, এই সমস্ত বিষয় জানতে চাইলে এই লিঙ্কগুলোতে আপনি আসতে পারেন। এই লিঙ্কগুলো থেকে আপনি ভিজিট করে পর্যাপ্ত ইনফরমেশনগুলো পেতে পারেন। এই ছিল টার্কিতে যেভাবে স্কলারশিপগুলো অ্যাভেল করা যায়, কোন ধরনের স্কলারশিপ পাওয়া যায়, এখানে কোন সাবজেক্টগুলোতে আপনি পড়াশোনা করতে পারেন, এখানে আপনার লিভিং এক্সপেন্স কত, কি ধরনের টিউশন ফি আপনাকে দিতে হয়, এই সমস্ত মৌলিক ইনফরমেশনগুলো বলা হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমার মনে হয় মৌলিক ইনফরমেশনগুলো চলে আসছে। তারপরে যদি কারো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ফরহাদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জাকির ভাই, শুনতে পাচ্ছি। আপনি আপনার ওই স্লাইডটা অফ করে দেন, আপনি ডিসপ্লেতে আসেন, আমি কিছু প্রশ্ন আপনাকে দেখাবো, আপনি প্রশ্নগুলো দেখবেন আর কি। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের সম্মানিত অতিথি আমাদের থেকে সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে। আশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হবেন। ইয়েস ফরহাদ, আমার মনে হয় যে আমি কানেক্ট হয়েছি। জি জাকির ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, তাহলে আপনাকে আমি প্রশ্ন, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমরা এখন প্রশ্ন সেকশনে যাব। রাসেল আবিদিন ওয়াসিম, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি সাবজেক্টটা কি আছে এই স্কলারশিপে? মূলত আপনি যে স্কলারশিপ সম্পর্কে আলোচনা করলেন, সেই স্কলারশিপ ব্যাপারে এটা জানতে চাচ্ছেন জাকির ভাই। রাসেল আবেদিন ওয়াসিম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। অ্যাকচুয়ালি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে সেটা হলো যে আপনি বাংলাদেশে যে ডিপার্টমেন্টে পড়ে আসছেন, যেমন মনে করেন যে আপনি বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিলেশন অথবা বাংলাদেশে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ে আসছেন, বাট আপনি পলিটিক্যাল সায়েন্সের যে কোর্সগুলো পড়ছেন, যে কোর্সগুলো কাভার করছেন, ডেফিনেটলি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পিস অ্যান্ড স্টেবিলিটি, এই জাতীয় জিনিসগুলো অবশ্যই পড়ানো হয়। তো অথবা দেখা গেল যে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, আমার মনে হয় বাংলাদেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নামে একটা ডিপার্টমেন্টই আছে, বাট তার্কিতে যে এই নামেই ডিপার্টমেন্ট থাকবে, ইটস নট নেসেসারি। কারণ হলো এইটি ওয়ার্ল্ড পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স অথবা গ্লোবাল পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি এরকম ডিপার্টমেন্ট নামে থাকতে পারে। কিন্তু মানে আপনি যেহেতু যে প্রশ্নটা করেছেন, সে প্রশ্নটা পলিটিক্যাল সায়েন্স হিসেবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, বাট টার্কিতে এসে এই নামে একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আছে। তার মানে হলো যে আপনি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স পড়ে আসছেন, আপনি যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে আসেন, আপনি এই সাবজেক্টে স্কলারশিপ পাওয়া বা অ্যাডমিশন হওয়ার যোগ্যতা রাখেন। তার মানে হলো যখন আপনি অ্যাপ্লিকেশনকালীন সময়ে আপনি পলিটিক্যাল সায়েন্স পূরণ করবেন বা ইন্টারন্যাশনাল রিলেশন পূরণ করবেন, অথরিটি ডেফিনেটলি আপনাকে এই জাতীয় সাবজেক্টেই অ্যাসাইন করবে, কারণ তাদের কাছে তো পরিষ্কার যে কোন ডিপার্টমেন্টের আলোকে কোন জিনিসগুলো যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি, আমার প্যারেন্ট সায়েন্স বোটানি, এখন আমি বোটানিতে আমি পড়াশোনা করেছি। বোটানিতে টিস্যু কালচার থেকে শুরু করে বোটানির যতগুলো মাদার ফিল্ডগুলো আছে, নেসেসারি ফিল্ডগুলো আছে, সবগুলোই অ্যাজ এ হোল বোটানিতে পড়ানো হয়। এখন তুর্কিতে আমি এখন পড়াশোনা করছি এগ্রিকালচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে হলো বোটানিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার, এভরিথিং কাভার করা হয়। তার মানে যারা এখানে রিক্রুটার আছে, তারা ডেফিনেটলি জানেন যে বোটানিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিনিসগুলো পড়ানো হয়। আবার তাহলে বোটানি বেসিক একটা স্টুডেন্টকে যদি এই ফিল্ডে আনা হয়, সে জানবে, সে কাজ করতে পারবে। বা মলিকুলার বায়োলজি থেকে একটা স্টুডেন্ট পড়েছে, কিন্তু তার কিতে মলিকুলার বায়োলজি নামে ডিপার্টমেন্ট নাই, ডেফিনেটলি আছে, আমি বলতেছি ফর এক্সাম্পল
যে টার্কিতে মলিকুলার বায়োলজি নামে ডিপার্টমেন্ট নাই, তারা কি করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করেছে এটসেট্রা এটসেট্রা, তাদের স্পেসিফিক ফিল্ডকে তারা সাবজেক্ট বানিয়ে ফেলেছে। তো দেখা গেল যে ওই ওই ফিল্ডের যারা আছে তাদেরকে এই সাবজেক্টগুলোতে অ্যাসাইন করা যায়, তারা করে এবং তারা পড়তে পারে। যেমন আমি বোটানির ছাত্র, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তার মানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে মৌলিক জিনিসগুলো আমাদের বোটানিতে পড়ানো হয়, আমাদের সিলেবাসটা সেভাবে ডেভেলপ করা হয়েছে, এটা হলো ব্যাপার। আবার দেখা গেল যে রাজশাহীতে একজন জুলজিতে পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে জুলজিতে পড়ছে, কিন্তু আমার ইউনিভার্সিটিতে এখানে মনে করেন যে এন্টোমোলজি নামে একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু যারা এন্টোমোলজিতে পড়ছে, যারা জুলজিতে পড়ছে, তারা ডেফিনেটলি এন্টোমোলজি পড়ে আসছে। সুতরাং জুলজির একটা স্টুডেন্টকে এন্টোমোলজিতে অ্যাসাইন করা কোনো ব্যাপার না, এবং এটা যৌক্তিক, লজিক্যাল, ইট শুড বি এরকম আর কি। সুতরাং আপনি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি যদি পড়তে চান, আপনি যদি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি ডিরেক্ট স্টুডেন্ট হন, দের তো সোনায় সোহাগা। যদি আপনি ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট হন, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, অথবা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন, তাও আপনাকে এই সাবজেক্টগুলোতে অ্যাসাইন করা সম্ভব, এবং তা করে, অথরিটি সেটা করে। জাকির ভাই, আপনাকে ধন্যবাদ। আশা করছি প্রশ্নকর্তা তার উত্তরটি পেয়েছেন। এবার একটা প্রশ্ন নয়, আপনাকে একজন বলেছেন যে আপনি দেখতে পারেন, তানিমুর রব, তিনি বলছেন মোহাম্মদ জাকির হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তাইমুর রব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের মিস করি। উনি আমার প্রতিবেশী, আমার স্যারের ছাত্র, উনি আমার খুব স্নেহধন্য একজন ছাত্র, ভাই। আল্লাহ তার জন্য আগামী দিনগুলো সুন্দর করুক, আল্লাহ দিনের জন্য তার অন্তরকে প্রশান্ত করে দিক, তার জন্য দোয়া। ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। জাকির ভাই, এবার আমরা আরেকটা প্রশ্ন নিব। জুবায়ের আল মাহমুদ, তিনি বলেছেন অনার্সের জন্য কই কই যেতে পারবো, সাবজেক্টটা ক্লিয়ার করার অনুরোধ। এইচএসসি এক্সাম শেষ করেছে আর কি উনি, তো আন্ডার গ্রাজুয়েট করতে যাবেন, আসলে কোথায় যেতে পারে আর কি তুর্কিতে। ওকে, সো কথা হলো যে এটাকে আমি এভাবে বলতে পছন্দ করি, সেটা হলো যে একটা স্কলারশিপ পাওয়া আর সমুদ্রের মধ্যে থেকে একটা মাছ ধরা। আপনি মনে করেন সমুদ্রের মধ্যে থেকে একটা বোয়াল মাছ ধরেছেন, তার মানে কি সমুদ্রে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, আই কান্ট ইভেন এক্সপ্রেশন ইন নাম্বারস, আই শুড নট। সো তার মানে বোঝাতে চাচ্ছি যে অসংখ্য, বা যদি সেটা সংখ্যায় মানে মিনস ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। তার মানে হলো অনেকগুলো মাছ আছে, সহজ কথায় সমুদ্রে অনেকগুলো মাছ আছে। এই সমুদ্রের মধ্যে থেকে আপনি যদি একটা বোয়াল মাছ ধরেন, তাহলে যেমন হবে, ঠিক তেমনি সারা পৃথিবীতে যত পরিমাণ স্কলারশিপ ছড়িয়ে আছে, এটার শুধুমাত্র প্রয়োজন হলো আপনাকে এক্সপ্লোর করা। আপনি সমুদ্রের পানি দেখে ফিরে আসতে পারেন, আবার বুদ্ধি করে সমুদ্র থেকে একটা বোয়াল মাছ ঘাড়ে করে নিয়ে আসতে পারেন। বোয়াল মাছ, বা অ্যাজ ফর এক্সাম্পল আই এম সেইং অ্যাবাউট বোয়াল মাছ বিকজ ইটস কমন ফিগার ইন আওয়ার রিজিয়ন। সো সমুদ্র থেকে একটা মাছ ধরা যেমন ব্যাপার, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা থাউজেন্ড অফ স্কলারশিপের মধ্যে থেকে একটা স্কলারশিপ পাওয়া। সুতরাং আপনার জন্য দেয়ার আর myriad opportunities is expecting for you, just you need to pick it from your when you are going to able to show your potentiality. তার মানে হলো আপনার যদি পটেনশিয়ালিটি থাকে, আপনি পৃথিবীতে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার স্কলারশিপ থেকে আপনার একটা জায়গা আপনি করে নিতে পারেন। তার মানে হলো যে বাংলাদেশে আপনি যদি জবের জন্য দৌড়ান, যে বাংলাদেশে যদি একটা ইউনিভার্সিটির পজিশনের জন্য দৌড়ান, তাহলে আমাদের সীমাবদ্ধতা, আমাদের হাই ফ্লো অফ অ্যাপ্লিকেন্টের কারণে আমরা যেভাবে বঞ্চিত হচ্ছি, এই ইফোর্টটা যদি আপনি দেশের বাইরে দেন, আমার বিশ্বাস যে আপনি আরো বেশি সফলতার মুখ দেখবেন। কিন্তু আমরা আমাদের চিন্তার সীমাবদ্ধতা, আমাদের আড়ষ্টতা এবং আমাদের গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের চিন্তার অশ্লীলতার কারণে আমরা আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যথেষ্ট পোটেনশিয়াল জনশক্তিরা এই স্কোপগুলোকে এক্সপ্লোর করতে পারছে না। তো জুবায়ের আল মাহমুদের জন্য পরামর্শ হলো যে ইউ হ্যাভ ফিনিশড ইউর এইচএসসি এক্সাম, জাস্ট ট্রাই টু এক্সপ্লোর your position according to your capability, you will have a position ইনশাআল্লাহ। আমার মনে হয় যেটা এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা এসএসসির পরে বিভিন্ন হায়ার স্টাডিতে যেতে চায়, তাদের একটা নলেজের ল্যাক থাকে, আমার যেটা মনে ইনফরমেশন ল্যাক, এটা একটা বড় ব্যারিয়ার। ইউ আর রাইট ইন এ সেন্স। আসলে সবচেয়ে বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের যে ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের ছেলেরা উত্তর অঞ্চলের, আমরা বলে থাকি যে কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত এলাকার ভাইরা একটু আপডেটেড। বিশেষ করে আমরা যদি সিলেটের কথা বলি, তাহলে তারা তো অলরেডি জন্মের পর থেকে স্বপ্ন দেখে যে লন্ডন যাব।
তারা মনে করে যে লন্ডন যাব, কুমিল্লা নোয়াখালীর এরা বেশ আপডেটেড, তারা কিন্তু এক জায়গায় কথা আছে যে তারা এক জায়গায় একজন গেলে আরো 5জন ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা এই ব্যাপারে বেশি পিছিয়ে আছে, তাদের আরো বেশি অ্যাডভান্স হওয়া দরকার। এবং এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফেসবুক থেকে শুরু করে অনেকগুলো সোশ্যাল উইংস তৈরি হয়েছে, যেখান থেকে হায়ার এডুকেশনের ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন তারা অ্যাসিভ করতে পারে, যদি তারা একটু বেশি সচেতন হয়। তা আমার পরামর্শ থাকবে যে একটা স্টুডেন্ট যখন তার ক্যারিয়ার প্ল্যানিং করবে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে, তাদের উচিত হলো যে প্যারালালি দেশের ভিতরে এবং বাইরে উভয়টাকে এক্সপ্লোর, উভয়টাকে মাথায় রাখা। কারণ হলো যে আমি আগেই বলেছি যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটের স্বল্পতা, আমাদের সিটের স্বল্পতা, আমাদের সামগ্রিক জাতিগত সীমাবদ্ধতার কারণে আমার দুইটাতে জিপিএ 5 থাকলে আমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারবো, এটা কিন্তু এনশিওর করা যায় না। কারণ আমাদের যে পরিমাণ দুইটাতে গোল্ডেন স্কলারশিপ, গোল্ডেন 5 হোল্ডার আছে, আমাদের মেডিকেল, আমাদের ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিগুলোতে সে পরিমাণ সিট নাই, ইটস অবভিয়াস। সুতরাং যদি একটা স্টুডেন্ট প্যারালালি দেশে এবং দেশের বাইরে ক্যারিয়ার প্ল্যানিংটা করতে পারে, তাহলে দেখা গেল দেশের বাইরে, দেশে যদি না হচ্ছে তাহলে দেশের বাইরে সে একটা জায়গা করে নিতে পারে, সেটি স্কলারশিপ হতে পারে অথবা সেলফ ফান্ডিং এ হতে পারে। আমি যেহেতু বলেছি, যদি তার্কিক পার্সপেক্টিভে বলি, একটা স্টুডেন্ট যখন রাজশাহীতে বাড়ি আর যখন সে ঢাকায় বা কুমিল্লায় বা নোয়াখালীতে একটা ইউনিভার্সিটিতে যখন সে সিলেক্ট হচ্ছে, তাহলে সে রাজশাহী থেকে গিয়ে কুমিল্লা বা নোয়াখালীতে তার যে পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, তার গভর্নমেন্ট ইনস্টিটিউটে পড়ার পরেও যে পরিমাণ টাকা তাকে খরচ করতে হচ্ছে, আমার মনে হয় যে তার্কির ভিতরের দিকে মানে রাজধানী বাইরে অন্য শহরগুলোতে যদি থাকে, যে ইউনিভার্সিটিগুলোতে আছে, সেখানে যদি সে অ্যাডমিশন নেয় এবং সেখানে যদি পড়াশোনা কন্টিনিউ করে, আমার বিশ্বাস যে নোয়াখালী বা বরিশালের মতো একটা জায়গায় গিয়ে যে পরিমাণ সে এফোর্ট দিচ্ছে, সেই ফিজিক্যাল এফোর্ট, নলেজের এফোর্ট এবং ফিনান্সিয়াল যে এফোর্ট দিচ্ছে, সেই এফোর্ট দিয়ে দেশের বাইরে ওয়ার্ল্ড ক্লাস মানের এডুকেশন সে নিতে পারে। অসংখ্য ধন্যবাদ জাকির ভাই আপনাকে। আশা করছি প্রশ্নকর্তা তার উত্তর পেয়েছেন। আমরা এই পর্যায়ে আরেকটা প্রশ্ন নিব, অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা আছি। এখানে কাউসার আহমেদ সুজন বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি সার্ভেইং থেকে ডিপ্লোমা শেষ করেছি। আমি হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার হিসেবে 5 বছর থেকে কর্মরত আছি। সেখানে কি হাইড্রোগ্রাফিক সার্ভের উপরে কোনো বিএসসি আছে? জাকির ভাই। কাউসার আহমেদ সুজন, আই থিঙ্ক হি ইজ ফ্রম রাজশাহী মেবি। কাউসার আহমেদ সুজন, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য সে কথাটাই বলবো, যেটি হলো যে আপনি সার্ভেইং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন এবং হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার হিসেবে কাজ করছেন। এখন আপনি নিজেও জানেন যে আপনার হাইড্রোগ্রাফিক ফিল্ডে আপনি যখন পড়তে গেছেন, আপনাকে রিলেটেড অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়েছে। আমি যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছাত্র না, সুতরাং আপনার রিলেভেন্ট সাবজেক্টগুলো আমি বলতে পারছি না। আপনাকে একটা উদাহরণ, আমি এর আগে জোবায়ের আল মাহমুদের প্রশ্ন বা প্রথম ভাইয়ের যে প্রশ্নটা পিস অ্যান্ড কনফ্লিক্টের ক্ষেত্রে বলেছে, আপনার ক্ষেত্রেও সেটি বলবো, যে আপনি আপনার সাবজেক্টগুলো পড়া মেইন সাবজেক্ট আপনার হাইড্রোগ্রাফিক্স পড়েছেন, এর পাশাপাশি রিলেভেন্ট অনেকগুলো সাবজেক্ট পড়েছেন। সুতরাং আপনি যে শুধুমাত্র ওই সাবজেক্টেই আসতে হবে এবং ওইটাতেই আপনাকে সিলেক্ট করা হবে, বিষয়টা এরকম না। আপনার যে রিলেভেন্ট সাবজেক্টগুলো, তার মানে হলো যে মনে করেন যে আপনি আপনার অনার্সে ABC 3টা সাবজেক্ট পড়েছেন, এখন আপনি এর উপরে এমফাসিস দিচ্ছেন হায়ার এডুকেশনের জন্য, আপনার চয়েসের মানে আপনার চয়েসের একটা ফিল্ড, কিন্তু আপনি এর উপরে গুরুত্ব দিলেও আপনি বি এবং সিও কিন্তু জানেন, একটা সাস্টেনেবল নলেজ আপনার বি এবং সি এর উপরে আছে। তো আপনি তার্কিতে যখন দেখতেছেন যে আপনার এটা নাই কিন্তু বি এবং সি এ ভালো স্কোপ আছে, তাহলে আপনি বি এবং সিতে আসেন, সেখানে আপনি ভালো করতে পারবেন। এবং হাইড্রোগ্রাফিক্স এর ফিল্ড যে নাই এমনটি নয়, আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটির প্রোফাইলগুলো ঘাটতে হবে। এখন তো দুনিয়া সহজ হয়ে গেছে, আপনি হাইড্রোগ্রাফিক্স ইন তুর্কি জাস্ট সার্চ করেন, হাইড্রোগ্রাফিক্স ইন তুর্কিশ ইউনিভার্সিটিস, আপনি লট অফ লিঙ্কস ইউ উইল হ্যাভ। তখন আপনি ওই লিঙ্কগুলোতে যান এবং দেখবেন যে আপনি যে স্পেসিফিক ফিল্ডে কাজ করতেছেন, অনেকগুলো ইউনিভার্সিটি পাবেন, অনেকগুলো প্রফেসর পাবেন যারা সেখানে কাজ করছে। আপনি তাদেরকে মেল করেন, তাদের সাথে তাদের ফান্ডিং আছে কিনা জানার চেষ্টা করেন, কিংবা দেখা গেল যে আপনার সার্চের একটা অপশন হিসেবে, সার্চের রেজাল্ট হিসেবে আপনি পাইলেন যে অমুক ইউনিভার্সিটি এক্সাক্ট এই ফিল্ডেই কাজ করতেছে যেটা আমি করছি বা করতে পছন্দ করি, বাট দে ডোন্ট হ্যাভ ফান্ড। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি আগেই বলেছি যে ঢাকায় একটা ইউনিভার্সিটিতে সেটা পড়তে গিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে, তার কি একটা মিড সিটি বা মাঝামাঝি মানে একটা সিটির একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, ওই পরিমাণ খরচে আপনি এখানে পড়তে পারবেন, শুধুমাত্র আপনার এয়ার ফেয়ারের খরচটা একটু বেশি হবে, এই আর কি। আমার মনে হয় বুঝাতে পেরেছি। জাকির ভাই আপনাকে ধন্যবাদ। জাকির ভাই, আমরা অনুষ্ঠানটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না, তা আপনার কাছে একটাই জানা,
যে আপনি যদি একটা ওভারভিউ কথা বলেন যে হায়ার স্টাডির জন্য তুরস্কে দর্শকদের উদ্দেশ্যে যদি দুই এক কথায় বলেন আর কি। উম, দর্শকদের উদ্দেশ্যে যেটি বলবো সেটি হলো যে আপনি যদি গ্লোবাল এডুকেশনের কথা চিন্তা করেন এবং আপনি যদি গ্লোবাল অপরচুনিটিগুলোকে এক্সপ্লোর করতে চান, আপনি হয়তো বলতে পারবেন যে আমি তো দেশে থেকেও ভালো এডুকেশন পেতে পারি, আমি দেশে থেকে একজন টার্কিতে বসে ভালো রেজাল্ট করছে না, ভালো সায়েন্টিস্ট হচ্ছে না, বাংলাদেশ থেকে আমি সায়েন্টিস্ট হচ্ছি। কিন্তু কথা হলো যে দেশে থেকে স্টাডি করা এবং দেশের বাইরে গ্লোবাল পার্সপেক্টিভে স্টাডি করা, গ্লোবাল এনভায়রনমেন্টে স্টাডি করা দুই জিনিস। কারণ হলো যে একজন স্টুডেন্ট জিপিএ 5 পায় গ্রামের মফস্বল শহর থেকে, গোল্ডেন জিপিএ পায়, আবার ঢাকার মনে করেন যে ঢাকা মনে করেন যে নটরডেম কলেজ থেকে একটা ছেলে জিপিএ 5 পাচ্ছে। দুইজনের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার গ্লোবাল অ্যাডাপ্টেশন, তার যে গ্লোবাল থিঙ্কিং এর জায়গাটা কি কখনো এক হবে? কারণ রাজশাহীর একটা মফস্বল শহরে জিপিএ 5 পাওয়া একটা স্টুডেন্ট, সে রাজশাহী ভালো চেনে না, বা তার হয়তো চিন্তার দিগন্ত সর্বোচ্চ রাজশাহী পর্যন্ত। কিন্তু একটা স্টুডেন্ট যখন নটরডেম কলেজ থেকে জিপিএ 5 পায়, তার নলেজের অ্যাডাপ্টেশন, গ্লোবাল থিঙ্কিং এর জায়গাটা কিন্তু অনেক বেশি ডিফার করে। সুতরাং আপনি দেশ থেকে একটা সাবজেক্টে জিপিএ মানে গ্রাজুয়েশন করছেন, পিএইচডি করছেন, আর আপনি যখন টার্কিতে বা দেশের বাইরে এসে করছেন, ডেফিনেটলি এটা ডিফার করবে, রাত দিন পার্থক্য হবে অনেক ক্ষেত্রে। যেমন মনে করেন যে আমি যখন রাজশাহীতে অনার্স মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি স্টুডেন্ট ছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। তো সেখানে আমি পিএইচডি স্টুডেন্ট থাকার পরে আমার যে অ্যাডাপ্টেশন এখন কিন্তু অনেক বেশি, আমি এখনো পিএইচডি স্টুডেন্ট, বাট আমার যে চিন্তার পরিধি সেটি কিন্তু অনেক বেশি ডিফার করছে। আমি যখন ঘুমাতে যাই, আমার রুমমেট শ্রীলঙ্কান, আমার রুমমেট আফ্রিকান, আমার আরেকটা রুমমেট ছিল মনে করেন যে আমার এখানে একজন ক্লোজ ফ্রেন্ড হলো সে আমেরিকান। আমার ডিপার্টমেন্টে পাকিস্তানি আছে, আমার ডিপার্টমেন্টে প্রায় 27টা দেশের স্টুডেন্ট আছে। তার মানে কি, আমি তাদের সাথে ইন্টারাকশন করছি, 27টা কান্ট্রি স্টুডেন্টের সাথে আমাকে বোঝাপড়া করতে হচ্ছে, তাদের সাথে কম্পিটিশনে যেতে হচ্ছে। সুতরাং আমার চিন্তার যে দিগন্ত যেভাবে উন্মোচিত হবে, রাজশাহী ইউনিভার্সিটির বোটানি ডিপার্টমেন্টে পিএইচডি করা একজন মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এন্ড অ্যাডাপ্টেশন কখনো এক হবে না। আমি সরি, এটাকে কেউ পার্সোনালি নেবেন না, বা আমি আমার শেকড়কে আমি অবহেলা করছি না, বা আমি তাদেরকে ছোট করে দেখছি না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অ্যাচিভমেন্টের জায়গাটা, সেটি কিন্তু এক হবে না, আমি সেটা মিন করতে চাচ্ছি। আমি এখানে পিএইচডি করার কালীন সময় দুইবার সুযোগ পেয়েছি আমি ইউরোপে যাওয়ার জন্য। আমি বিভিন্ন কারণে আমি যেতে পারিনি, শেষ পর্যন্ত আমি পাকিস্তানে গিয়েছি তুবিতাকের ফান্ডিং এ। তো এই যে আমার যে সুযোগটা হলো গ্লোবালি এক্সপ্লোর করার, সেটি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে পিএইচডি করে হবে না, এটা আমি বোঝাতে চেয়েছি আর কি। হ্যাঁ, জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের কাছে সময় দিয়েছেন। আপনারা যতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আর আমাদের প্রোগ্রামটি কন্টিনিউ করতে পারছি না। আমরা হায়ার স্টাডি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা ফেসবুক পেজ রকমের শিক্ষা আলোচনা করবো। আপনারা আমাদের পেজটির সঙ্গে যুক্ত হয়ে যান, পেজটিতে লাইক দিন। আশা করি আপনারা ভালো থাকবেন। এই বলে আজকে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।